নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনো অনেকেই আছেন যারা গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো চলুন শুরু করি আজকের পর্ব। এই উপন্যাসের একদম শেষে এসে উপস্থিত হয়েছি আমরা। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের অন্তিম পর্ব। ত্রাণ শিবিরগুলোতে কাজ শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বিনয়রা এখন ফিরে চলেছে। হিরণময় বিনয়কে লক্ষ্য করছিলেন, বললেন, আপনি একেবারে মিরাকল করে দিলেন তো। আপনার সাহায্য ছাড়া ক্যাম্পের রিফিউজিদের আন্দামানে নিয়ে যাওয়া খুব কঠিন হতো। আচ্ছা, এই হলধর সূত্রধরের কথা শুনে মনে হলো সে আপনার দাদু হেমকর্তার ভীষণ ভক্ত। ওই মানুষটা সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে। হেমনাথের জন্য আশ্চর্য এক আবেগে যেন ভাসছিল বিনয়। সে তার নাতি, একমাত্র সেই কারণেই তার কথায় সমস্ত সংশয়, দ্বিধা আর আতঙ্ক কাটিয়ে হলধর আন্দামানে পাড়ি দিতে রাজি হয়েছে। এই যে কি বিরাট গর্বের, কত আস্থার ব্যাপার শুধু সেই জানে। দেশভাগ হবার পর রাজদিয়া এবং তার চারপাশের 25-30টা গ্রামগঞ্জের মানুষ কে কোথায় ছিটকে পড়েছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু তাদের একজনও তাকে ভোলেনি। অজস্র ছিন্নমূলের স্মৃতিতে রাজদিয়ার সবচেয়ে শ্রদ্ধেয় মানুষটি অনন্ত মহিমা নিয়ে থেকে গেছেন। অবশ্য এটাও সত্যি, হলধরের মতো মানুষগুলো রিলিফ ক্যাম্পে ধ্বংস হয়ে যেতে যেতে হতাশার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। তাদের মনের অতল স্তরে হয়তো এমন একটা মরিয়া ভাবনা লুকানো ছিল, এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে মানুষের মতো বাঁচার চেষ্টা করবে, কিন্তু তেমন মনোবল ছিল না। হেমনাথের নামটা হলধরকে সেই অসীম সাহস জুগিয়েছে। তার দেখাদেখি কুঁকড়ে থাকা অন্য অনেকেই ভয় আর সংশয়ের ঘেরাটো ভেঙে অজানা ভবিষ্যতের দিকে ঝাঁপ দিতে মনস্থির করে ফেলেছে। যাই হোক, হেমনাথ সম্পর্কে হিরণময়কে সবিস্তার জানিয়ে দিল বিনয়। গভীর আগ্রহে সব শোনার পর সসম্ভ্রমে তিনি বললেন, নমস্য মানুষ। একটু চুপ করে থেকে বিভাসের দিকে ফিরলেন। তুমি তো ভাই বিরাট একটা সমস্যা তৈরি করে এলে। কিসের সমস্যা? এই যে ক্যাম্পের রিফিউজিদের কাছে আপেল, আঙুর, ডায়মন্ড হারবারের কাছে চড় পড়ার গল্প ফেঁদে এসেছো। ওরা যখন গিয়ে দেখতে পাবে কিছুই নেই, তখন কি হবে? এইটা আমাকে উবার সাইডে দেন, ঠিক সামলাইয়া লমু। আন্দামানের মাটিতে যখন সোনার ধান ফলবো, আপেল আঙুরের কথা হেগো মনেও থাকবো না। আর ওই চরের ব্যাপারটা যখন ওরা জিগাইব, বানাইয়া বুনাইয়া কিছু একটা কইয়া দিমু। এই নিয়ে চিন্তা কইরেন না দাদা। চোখের পলকে 3টে দিন শেষ। নিরঞ্জনরা জানিয়ে দিয়েছিল সোমবার খিদিরপুর ডকের 22 নম্বর গেট থেকে উদ্বাস্তুদের নিয়ে আন্দামানের জাহাজ ছাড়বে। জাহাজের নাম SS মহারাজা। রবিবার বিকেলের মধ্যেই বিনয় যখন ডকে পৌঁছে যায়, সন্ধে 8টার ভেতর এম্বার্কেশন অর্থাৎ জাহাজে চড়তে হবে। বাকি রাতটা কলকাতায় কাটিয়ে সোমবার ভোরে SS মহারাজা আন্দামানে রওনা হবে। এই 3টে দিন নিঃশ্বাস ফেলার সময় ছিল না বিনয়ের। পায়ে চাকা লাগিয়ে সে যেন উড়ে বেড়াচ্ছিল শহরের এ মাথা থেকে ও মাথায়। অফিস থেকে তাকে জাহাজের টিকিট কেটে দেওয়া হয়েছে, কেবিনের টিকিট। খরচাপাতির জন্য সেই সঙ্গে নগদ 2000 টাকা। যদি আরও দরকার হয় টেলিগ্রাম করলে TMও করে পাঠানো হবে। আন্দামানে জগদীশ গুহঠাকুরা তার এক বন্ধুর ছেলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তাছাড়া রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের কিছু দায়িত্ব তাকে পালন করতে হয়। নাম বিশ্বজিৎ রাহা। জগদীশ তাকে একটা চিঠি লিখে দিয়েছেন, অনুরোধ করেছেন আন্দামানে বিশ্বজিৎ যেন রিফিউজিদের মধ্যে বিনয়ের থাকার ব্যবস্থা করে দেন। তার সুবিধা অসুবিধার দিকে যেন লক্ষ্য রাখেন। অচেনা নতুন জায়গায় যাচ্ছে বিনয়। জামাকাপড় খুব একটা বেশি নেই। কলকাতায় আসার পর আনন্দরা সেই যা কিনে দিয়েছিল। অফিসের টাকাটা পেয়ে কটা ধুতি, রেডিমেড শার্ট, পাজামা, একজোড়া ফুল প্যান্ট, একটা বড় সাইজের চামড়ার স্যুটকেস কিনে ফেলল সে। কিনল হোলডল, পাতলা তোষক, বালিশ। এখন গরমের রেশ চলছে, লেপ কম্বলের দরকার নেই। রাতে যদি শীত শীত করে, তাই গায়ে দিয়ে শোবার জন্য একটা মোটা খদ্দরের চাদরও কিনে নিল। তাছাড়া দাড়ি কামাবার সরঞ্জাম, 2টো ওয়াটারম্যান পেন, 2 শিশি কালি, ডায়েরি, এমনই টুকিটাকি নানা জিনিস।
রিপোর্ট লেখার জন্য অফিস থেকে অবশ্য ডজন দুয়েক মোটা মোটা নিউজ প্রিন্টের প্যাড দিয়েছে। কেনাকাটা এবং গোছগাছের ফাঁকে একদিন সে টালিগঞ্জে সুধাদের সঙ্গে দেখা করতে গেছে। আন্দামানে যাচ্ছে শুনে সুধা তো কেঁদে কেটে সারা। সে কিছুতেই ভাইকে যেতে দেবে না, যদি জাহাজডুবি হয়ে যায়। বিনয় বুঝিয়েছে তারা স্টিমারে করে তার পাশা থেকে গোয়ালন্দে আসেনি, স্টিমার কি ডুবে গিয়েছিল? সুধা বলেছে, সেখানে ছিল নদী আর তুই যাবি সমুদ্রে, দুটো কি এক হলো? আন্দামানে গিয়ে কিন্তু টেলিগ্রাম করবি। হ্যাঁ, করব। দারিক দত্ত, সরস্বতী, হিরণ, এমনকি কাজের মেয়ে উমারও খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারা বলেছে বিনয় নতুন জায়গায় যাচ্ছে, যেন খুব সাবধানে থাকে। একদিন সুনীতিদের বাড়িতেও গিয়েছিল বিনয়। সুনীতি সুধার মতন কান্নাকাটি জুড়ে দেয়নি ঠিকই, তবে তারও চোখ ছলছল করছিল। হেমনলিনী, আনন্দ, মাধুরী, দীপক কারোরই মন ভালো ছিল না। সবাই বলেছে বিনয়ের জন্য তারা চিন্তায় থাকবে, সময় মতো যেন খাওয়া দাওয়া করে, অনিয়ম যেন না হয়, ইত্যাদি ইত্যাদি। সুনীতিদের বাড়ি থেকে সেদিনই বিনয় গিয়েছিল ঝুমাদের বাড়ি। দূরে কেউ কোথাও গেলে আত্মীয় পরিজনেরা যা যা বলে থাকে, শিশির, স্মৃতিরেখা, রামকেশবরা ঠিক তাই বলেছেন। কিন্তু একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল ঝুমা। এক ফাঁকে সে বিনয়কে নিজের ঘরে ডেকে নিয়ে গেছে। খাটের একধারে তাকে বসিয়ে খুব কাছাকাছি চলে এসেছিল। দু চোখ জলে ভরে যাচ্ছিল তার। ঠোঁটে ঠোঁট টিপে ভেতরকার চাপা কষ্ট ঠেকিয়ে রাখতে সে চেষ্টা করছিল, কিন্তু শেষ অবধি পারেনি। কান্না উথলে বেরিয়ে এসেছে। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে যাচ্ছিল সে। অপার বিস্ময়ে ঝুমার দিকে কিছুক্ষণ হতবাক তাকিয়ে থেকেছে বিনয়। রাজদিয়ায় যে ঝুমাকে সে দেখেছে সে তেমনটি নেই, আগা গোড়া বদলে গেছে। কলকাতায় আসার পর তার অনেকখানি পরিবর্তন লক্ষ্য করেছিল বিনয়, কিন্তু যে নারী তার যা প্রিয়, তার যা কাম্য, সমস্ত কিছু সবলে ছিনিয়ে নিতে পারে, তাকে আগে কখনো কাঁদতে দেখা যায়নি। বিনয় জিজ্ঞাসা করেছে, কি হয়েছে ঝুমা, কাঁদছো কেন? তুমি কলকাতায় থাকবে না, আমার কি খারাপ লাগছে না? আমি কি একেবারেই চলে যাচ্ছি? কাজ শেষ হলেই তো চলে আসব। কবে শেষ হবে? কতদিন ওখানে থাকবে? এখানে বসে কি করে বলবো বলো তো? আগে তো যাই, আন্দামানে পৌঁছে সব দেখি, তারপর জানতে পারবো ওখানে কতদিন থাকা দরকার। তোমাকে ছেড়ে আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। পাগল মেয়ে একটা। বলতে বলতেই ঝুমার কাঁধে হাত রেখেছে বিনয়। সেই স্পর্শে আচমকা ইন্দ্রজালের মতন কি যেন হয়ে যায়। ঝুমা বিনয়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রগাঢ় আবেগে দু হাতে জড়িয়ে ধরে বলতে থাকে, আন্দামানে গিয়ে আমাকে রোজ চিঠি লিখবে একটা করে, তবেই বুঝবো তুমি আমার কাছেই আছো। লিখবে তো? আমার কথা মনে থাকবে তো? রাজদিয়ায় সদ্য কিশোরী ঝুমা কোনো কোনো বিজন দুপুরে তাকে বুকের ভেতর টেনে নিত, কিন্তু আজ সে পূর্ণ যুবতী। ঝুমার হাত, মুখ, গলা, স্তন সব মোমের মতন গলে গলে বিনয়ের শরীরে মিশে যাচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলতে থাকে তার। আন্দামানে গিয়ে উদ্বাস্তুদের সঙ্গে কোথায় সে থাকবে, কোন গহন বনভূমিতে বা পাহাড়ে, সেই সব জায়গায় পোস্ট অফিস আছে কি না কিছুই তো জানা নেই। ঝুমার হৃৎপিণ্ডের উত্থান পতন বুকের ভেতর অবিরল অনুভব করতে করতে তা আর খেয়াল থাকেনি। প্রিয় নারীটির আবেগ, আকুলতা তার মধ্যেও চারিয়ে যাচ্ছিল। গাঢ় গলায় বিনয় বলেছে, নিশ্চয়ই লিখব, লিখব। এবার মুখ তুলে বিনয়ের ঠোঁটের ওপর তার দুই উষ্ণ রক্তাভ ঠোঁট স্থাপন করেছে ঝুমা। কলকাতায় আসার পর এই তার প্রথম চুম্বন। অফুরান মাধুর্য ছড়িয়ে ছড়িয়ে তা বিনয়ের স্নায়ুমণ্ডলীকে আচ্ছন্ন করে ফেলছিল। এই নারীটির চুম্বন যে কী মাদকতাময়! অনেকক্ষণ পর ঝুমার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছিল বিনয়। তার সঙ্গে সঙ্গে সদর পর্যন্ত এসেছে ঝুমা। খানিকটা চলার পর রাস্তার মোড়ে এসে একবার পিছনে ফিরেছে সে। দরজার ফ্রেমে তার কাম্য নারীটি কোনো রমণীর ভাস্কর্যের মতন দাঁড়িয়েছিল। রবিবার দুপুরে খাওয়া দাওয়া চুকিয়ে একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ল বিনয়। মালপত্র ডিকিতে ভরে দেওয়া হয়েছে। প্রসাদ তাকে খিদিরপুর ডকে পৌঁছে দিতে চেয়েছিলেন, সে রাজি হয়নি। বিনয় এখন আর রাজদিয়ায় সেই গেঁড়ো জড়সড় লাজুক যুবকটি নেই। তার উপর এই কমাসে শহুরে পালিশ পড়ে গেছে। এখন সে অনেক বেশি সপ্রতিভ, অনেক উদ্যমী, অনেক তৎপর।
কারোর সাহায্য ছাড়াই একা একা যেখানে সেখানে হুটাহুট চলে যেতে পারে। খিদিরপুর ডকের বাইরে ট্যাক্সি ছেড়ে দিয়ে এক হাতে সুটকেস আর এক হাতে হোলডল ঝুলিয়ে 22 নম্বর গেটের পাশের জেটিতে চলে এলো। সেখানে বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে, সেটার গায়ে লেখা SS মহারাজা। SS মানে স্টিমশিপ। জাহাজটার গায়ে লম্বা উঁচু সিঁড়ি লাগানো, নিচে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে জাহাজ কোম্পানির লোকেরা। বেশ কিছু যাত্রী সেখানে জড়ো হয়েছে। চেহারা দেখে মনে হয় না উদ্বাস্তু। তারা কোম্পানির লোকেদের টিকিট এবং দরকারি কাগজপত্র দেখিয়ে একে একে জাহাজে উঠছে। যেটির একধারে পাহাড় প্রমাণ মালপত্র টাল দিয়ে রাখা হয়েছে। বিরাট বিরাট টিন বোঝাই সর্ষের তেল, বনস্পতি ঘি, নারকেল তেল, বস্তা বস্তা আলু, পেঁয়াজ, ডাল, মশলা, নুন, গুড়, চিনি, আটা, ময়দা, গাঁট গাঁট কাপড়, বাক্স বাক্স ওষুধ, সিগারেট, বাসনকোসন, ইলেকট্রিক্যাল গুডস, জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু। প্যাসেঞ্জারদের সঙ্গে কুলিরা সেসব মাল মাথায় চাপিয়ে জাহাজে রেখে ফের নিয়ে যাচ্ছে এসে। এইভাবে ক্ষেপের পর ক্ষেপ। বিনয় শুনেছে দৈনন্দিন প্রয়োজনের সমস্ত জিনিস প্রতি মাসেই জাহাজে করে আন্দামানে নিয়ে যাওয়া হয়। 1 মাস কোনো কারণে যদি জাহাজ চলাচল বন্ধ থাকে, দ্বীপের মানুষজনকে উপোস করে থাকতে হবে। মহারাজার জাহাজে দমদম ক্যাম্পের শরণার্থীদের যাবার কথা, কিন্তু যাচ্ছে অন্য লোকজন। বিনয় বেশ ধন্দে পড়ে যায়। তবে কি উদ্বাস্তুরা এখনও এসে পৌঁছয়নি? এধারে ওধারে তাকাতে থাকে বিনয়। হঠাৎই চোখে পড়ে বেশ খানিকটা দূরে বিরাট লম্বা শেডের তলায় দড়ির ঘেরের ভিতর অগুন্তি মানুষ গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। অতি পরিচিত খয়াটে সব চেহারা। উদ্বাস্তুদের তাহলে আলাদা করে ওখানেই রাখা হয়েছে। বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে যায় বিনয়। একদিকে উদ্বাস্তুদের জটলা, সেখানে সারি সারি মলিন ভয়ার্ত মুখ, বেশিরভাগই চুপচাপ। জাহাজ ডক বন্দরের ব্যস্ত কর্মীদের দেখে তারা কেমন যেন ভ্যাবাচাকা মেরে গেছে। বিহবলের মতন চারিদিকে তাকাচ্ছে। বাকি সবাই নিচু গলায় নিজেদের মধ্যেই কথা বলছে। স্পষ্টই বোঝা যায় আসন্ন সমুদ্র যাত্রা নিয়ে তারা ভীষণ চিন্তিত। তাদের পাশে রয়েছে রংচটা দড়ি বাঁধা বিছানা, তোবড়ানো সিলভারের হাঁড়িকুড়ি, বালতি, জং ধরা দা, বঁটি, কুলো থেকে ঝাঁটা, জাঁতি, অর্থাৎ পার্থিব সম্পত্তি বলতে যার যেটুকু ছিল সব নিয়ে এসেছে। এমনকি ক্যাম্পের ফাঁকা জমিতে যে লাউ গাছ বা ডাঁটা ফলিয়েছিল তাও কেটে এনেছে। বাচ্চাগুলোর কিন্তু তাদের মা বাপের মতো দুর্ভাবনা নেই। তারা হইচই করে শেডের তলায় দাপিয়ে বেড়াচ্ছে। চকিতে তার পাশা স্টিমার ঘাটের সেই দৃশ্যটি চোখের সামনে ফুটে ওঠে। হাজার হাজার আতঙ্কগ্রস্ত উৎখাত মানুষ সেখানে খোলা আকাশের নিচে দিনের পর দিন রুদ্ধশ্বাসে পড়ে থেকেছে। কখন স্টিমার এসে তাদের গোয়ালন্দে পৌঁছে দেবে সেই আশায়। রিফিউজিরা একদিকে, অন্যদিকে প্রচুর চেয়ার টেবিল। সেখানে বসে আছেন হিরণময় চৌধুরী, পরিতোষ পালিত, প্রিয়নাথ গুপ্ত ভাইয়া এবং রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আরও কয়েকজন অফিসার। রয়েছেন 2 জন ডাক্তার। তাদের সামনের মস্ত টেবিলে প্রচুর ওষুধপত্র, ইঞ্জেকশনের সিরিঞ্জ। তবে সবচেয়ে বেশি করে যারা নজর কাড়ছে তা হলো নিরঞ্জন আর বিভাস। তারা এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। বিভাসের মুখে একটা টিনের লম্বাটে চোঙা। সে রিফিউজিদের দিকে ফিরে কিছুক্ষণ পরপর হেঁকে উঠছে, হরিপদ বিশ্বাস, গগন জয়ধর, আপনারা ফ্যামিলি লইয়ায় ডাক্তারবাবুকে কাছে আহেন। 2টো উদ্বাস্তু পরিবার ভিড়ের ভিতর থেকে উঠে এসে 2 ডাক্তারের সামনে এসে কাতার দিয়ে দাঁড়ায়। ডাক্তাররা তাদের পেট টিপে বুকে স্টেথোস্কোপের নল লাগিয়ে পরীক্ষার পর একটা করে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছেন। হাতে ছুঁচ ফোঁটাবার সঙ্গে সঙ্গেই বাচ্চাগুলো পরিত্রাহী চিৎকার জুড়ছে। 2টো পরিবারের পর অন্য 2টো পরিবারকে ডাকল বিভাস। কেন উদ্বাস্তুদের ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে বিনয় বুঝতে পারছিল না। হঠাৎ নিরঞ্জনের নজর এসে পড়ে তার ওপর। সারা মুখে খুশি ছড়িয়ে পড়ে। কাছে এগিয়ে এসে বলে, আইয়া গেছেন? গুড গুড, খাড়াইয়া কেন? হিরণময়রা যেখানে বসে আছে সেদিকেই আঙুল বাড়িয়ে বলল, ওইখানে গিয়ে বহেন। নিরঞ্জন জানায় ফি দফায় উদ্বাস্তুদের আন্দামানের জাহাজে তোলার আগে মেডিকেল চেক আপ করানো হয়, আর দরকার হয় কলেরার ইঞ্জেকশন। বিনয়ের মাথায় খানিক আগের দৃশ্যটাই ঘুরছিল। সে মহারাজা জাহাজটা দেখিয়ে বলে, আচ্ছা, ওটাই করে তো রিফিউজিদের যাবার কথা, কিন্তু অন্য প্যাসেঞ্জাররা উঠছে যে? নিরঞ্জন বিশদে বুঝিয়ে দিল, নানা কাজে প্রতি মাসে আন্দামান থেকে সরকারি এবং বেসরকারি অফিসের কর্মীরা কলকাতায় আসে।
ব্যবসাদাররা আসে মালপত্র নিয়ে যেতে। 1 সপ্তাহ থেকে এখানকার কাজ সেরে সেই জাহাজেই তারা ফিরে যায়। তাছাড়া অন্য প্যাসেঞ্জাররাও রয়েছে, উদ্বাস্তুদের তাদের সঙ্গেই নিয়ে যাওয়া হয়। সাধারণ যাত্রীদের থাকার ব্যবস্থা আপার ডেকে কিংবা কেবিনে। সমুদ্র যাত্রায় উদ্বাস্তুদের রাখা হয় জাহাজের খোলের ভেতর, সেখানে রয়েছে সারি সারি বাঙ্ক। নিরঞ্জন বলল, জাহাজে উঠলে নিজের চোখে হকগোল দেখতে পাইবেন। ওদিকে গিরিগঞ্জের হলধর সূত্রধর বিনয়কে দেখতে পেয়েছিল। উদ্বাস্তুদের ভিড় থেকে সে উঠে আসে, বলে, এই কখন থেকে পথের দিকে তাকাইয়া বইয়া আসি, একবার ভাবলাম আপনি বুঝে না আইলেন না, পরে চিন্তা কইরা দেখলাম হেমকর্তার নাতি যখন কথা দিছে ঠিকই আইব, আপনারা দেখে যে কি ভালো লাগতাছে। নিরঞ্জন বিনয়কে বলল, আপনারা কথাবার্তা কন, আমি ওই দিকটা দেখি। অহনো 25-30 জন ফ্যামিলির মেডিকেল চেক আপ বাকি আছে। বিনয় হলধরের দিকে ফিরে জিজ্ঞেস করে, আপনারা দমদম ক্যাম্প থেকে কখন এসেছেন? এই সকালবেলায় চা রুটি খাওয়ানোর পর 10 খান লরিতে কইরা অফিসারেরা আমাকে এইখানে লই আইলে। দুপুরে কি এখানেই খেলেন? ভালাই খাওয়াইছে, ভাত, ডাইল, বাইগন ভাজা, রুইত মাছের ঝোল আর দই। আর কিছুক্ষণ কথা বলে হলধর এপাশে ওপাশে তাকিয়ে আচমকা গলার স্বর অনেকখানি নামিয়ে দেয়, ছোটবাবু, এইদিকে এক কাণ্ড হইয়া গেছে, অফিসাররা এখনো টের পায় নাই। কি হয়েছে? জাহাজ জুহাজ দেখা ডরে 6টা রিফিউজি ফ্যামিলি পিছন দিক দিয়ে চুপে চুপে পলাইয়া গেছে। বলেই সে বিশাল শেডটার তলায় উদ্বাস্তুরা বসে আছে যেখানে, তার ওই ধারটা দেখিয়ে দেয়। সেদিকে আরও একটা গেট রয়েছে। বোঝাই যাচ্ছে নিরঞ্জনরা যখন অন্যদিকে ব্যস্ত, সেই সময় ওদিক দিয়ে নিঃশব্দে সরে পড়া যায়, আর 6টা ফ্যামিলি সেই সুযোগটাই নিয়েছে। এটা একটা মহাসংকট। নিরঞ্জনরা চায় আন্দামান পুরোপুরি বাঙালি উদ্বাস্তুদের উপনিবেশ হয়ে উঠুক। প্রতিক্ষেপে যতগুলো ডিপি ফ্যামিলি যাবার কথা ঠিক ততগুলোই যাক, একটাও যেন কম না হয়। যখন ধরা পড়বে 6টা পরিবার কমে গেছে, তখন নতুন এই সমস্যাটা কিভাবে সামাল দেবে নিরঞ্জনরা, কে জানে। মেডিকেল চেক আপ শেষ হতে হতে বিকেল প্রায় ফুরিয়ে এলো। ডকের সব বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, জোরালো আলোর ঢল নেমেছে চারপাশে। ওদিকে অন্য প্যাসেঞ্জার এবং পর্বত প্রমাণ মালপত্র জাহাজে উঠে গিয়েছিল। এবার উদ্বাস্তুদের পালা। যেটিতে জাহাজের নিচে সিঁড়ির মুখে নামের তালিকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিভাস, নিরঞ্জন, হিরণময় এবং রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অফিসার আর কর্মীরা। রয়েছে জাহাজ কোম্পানির লোকজন। লিস্ট দেখে নাম ডেকে ডেকে উদ্বাস্তুদের জাহাজে তুলছে নিরঞ্জনরা। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কাঁধে মাথায় যার যার লটবহর চাপিয়ে সিঁড়ি ভেঙে ভেঙে ছিন্নমূল মানুষগুলো নতুন আশ্রয়ের আশায় ওপরে উঠছে। নিরঞ্জনদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব লক্ষ্য করছিল বিনয়। উদ্বাস্তুদের জাহাজে চড়াবার পর নিরঞ্জন, বিভাস এবং পুনর্বাসন বিভাগের অন্য কয়েকজন কর্মীও সেই সঙ্গে ওপরে উঠবে। এর মধ্যে তার জানা হয়ে গেছে আন্দামানে পৌঁছতে 4 দিন লেগে যাবে। এতগুলো মানুষ যাচ্ছে, পথে সি সিকনেস ছাড়াও নানা রকম অসুখ বিসুখ হতে পারে, তাই একজন ডাক্তারও যাচ্ছেন। সার বেঁধে উদ্বাস্তুরা উঠছিল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখে পড়ে একটি তরুণী সিঁড়ির প্রায় শেষ মাথায় পৌঁছে গেছে। তার মুখের ডান পাশটা দেখা যাচ্ছিল, আর সেটা দেখেই প্রবল আলোড়নে বিনয়ের বুকের ভিতরটা উথাল পাতাল হতে থাকে। সৌরজগৎ যেন প্রবল ঘূর্ণিপাকে দুরন্ত গতিতে ওলটপালট হতে থাকে। বিনয় শ্বাস আটকে আটকে আসে। অবিকল ঝিনুকের আদল। সে যে সিঁড়ি টপকে টপকে মেয়েটির কাছে যাবে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে সত্যি সে ঝিনুক কিনা, তার উপায় নেই। সিঁড়িটা সরু, সেখানে কাতার দিয়ে ধাপে ধাপে মানুষ। উপরে যেতে হলে তাদের ধাক্কা মেরে ঠেলে উঠতে হয়। মাত্র কয়েক লহমা জাহাজের আপার ডেকে উঠেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল। স্তম্ভিত হতবুদ্ধি বিনয় আচ্ছন্নের মতন জিটিতে দাঁড়িয়ে রইল। তার মাথার ভিতরটা গুলিয়ে যেতে থাকে। উদ্বাস্তুরা জাহাজে উঠে পড়েছিল। আচমকা উন্মাদের মতন চিৎকার করে নিরঞ্জন বলল, সর্বনাশ হয়ে গেছে, 6টা ডিপি ফ্যামিলি মিসিং তো। নিজ্ঞাত চৌকে ধুলা দিয়া জেটি থিকা ভাইগা পড়ছে। এখন আমি কি করুম? সময় তো নাই যে অন্য কোনোখান থিকা 6টা ফ্যামিলি ধইরা আনিয়া কোটা পূরণ করি। 6টা বেঙ্গলি ফ্যামিলি না গেলে সরকার 6টা মোপলা ফ্যামিলিরে আন্দামানে পাঠাইয়া দিতে পারে। বেঙ্গলের যে কত ক্ষতি হইয়া যাইব।
একটানা তার আক্ষেপ চলতেই থাকে। তার কথার উত্তরে হিরণময়রা কিছু বলছিলেন, কিন্তু বিনয়ের সেই সব দিকে কোনো কান নেই। সেই মেয়েটির মুখের আধখানা তার চোখের সামনে স্থির চিত্রের মতন দাঁড়িয়ে আছে। এখন একটাই চিন্তা, এই জাহাজে ওঠার পর তাকে খুঁজে বার করতেই হবে। এসএস মহারাজায় নানা ধরনের অজস্র মালপত্র বিকেলে তুলে ফেলা হয়েছিল। তারপর সাধারণ যাত্রী এবং উদ্বাস্তুরা উঠেছে, আর সবার শেষে উঠেছে বিভাস, নিরঞ্জন, বিনয় এবং কেন্দ্রীয় পুনর্বাসন বিভাগের আরও কয়েকজন কর্মচারী, একজন ডাক্তার, একজন নার্স। আন্দামানে গেলেও পশ্চিমবঙ্গের মানুষ এবং এখানকার সরকার সব সময় শরণার্থীদের পাশে থাকবে। সরকারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা জাহাজে উঠে উদ্বাস্তুদের অঢেল ভরসা আর এইসবই প্রচুর আশ্বাস দিয়েছেন। হিরণময়রা নেমে যাবার পর জাহাজের সিঁড়ি তুলে নেওয়া হয়েছিল। এখন কেউ আর উঠতে বা নামতে পারবে না। মহারাজার লোয়ার ডেকের তলায়, অর্থাৎ জাহাজের খুলের ভেতর 94টা ডিপি ফ্যামিলির থাকার ব্যবস্থা হয়েছে। বাচ্চা কাচ্চা, মেয়ে পুরুষ নিয়ে মোট 482 জন। লোয়ার ডেকের দুধারে পয়সাওয়ালা প্যাসেঞ্জার এবং উঁচু পোস্টের সরকারি বেসরকারি অফিসারদের জন্য বেশ কটা কেবিন। বাকি প্যাসেঞ্জাররা যাদের অল্প দামের টিকিট, তারা থাকবে ডেকে। লোয়ার ডেকের মাঝামাঝি জায়গায় ইঞ্জিন ঘর, ধোঁয়া বার করে দেবার জন্য গোলাকার বিশাল চিমনি সোজা ওপর দিকে উঠে গেছে। চিমনির সামনে খানিকটা খোলা এলাকা, সেখানে অগুন্তি ডেক, চেয়ার পাতা। দীর্ঘ সমুদ্রযাত্রায় যাত্রীরা চেয়ারে শরীর এলিয়ে দিয়ে কখনো কখনো সময় কাটায়। জাহাজের দুই প্রান্ত বুক সমান হাইটের মজবুত লোহার রেলিং দিয়ে ঘেরা। এই ডেকেরই পিছন দিকের অনেকটা অংশ জুড়ে কিচেন, মস্ত ডাইনিং হল এবং খালাসিদের থাকার জন্য ছোট ছোট কুঠুরি। লোয়ার ডেক থেকে 30 ধাপ সিঁড়ি ভেঙে ওপরে উঠলে আপার ডেক। এখানেও বেশ কটা কেবিন রয়েছে। এগুলো জাহাজের ক্যাপ্টেন, ডেপুটি ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, তার সহকারী, ওয়্যারলেস অপারেটর, ডাক্তার এবং খুব বেশি দামি টিকিটওয়ালা কিছু প্যাসেঞ্জারদের জন্য। এখানে রয়েছে অগুন্তি লাইফ বেল্ট। কোনো দুর্ঘটনায় জাহাজডুবি হলে সেগুলো আঁকড়ে সমুদ্রে ভেসে থাকা যায়। লোয়ার ডেকে যে চিমনিটা রয়েছে, সেটাই এখানকার ছাদ ফুঁড়ে অনেক উঁচুতে উঠে গেছে। এই ডেকের 4 ভাগের 3 ভাগ খোলা। লোয়ার ডেকের চাইতেও অনেক বেশি ডেক চেয়ার সামনের দিকে সাজিয়ে রাখা আছে। পেছনের অংশে জাহাজের অফিস। এখন 7টার মতন বাজে। গোটা জাহাজ জুড়ে সব আলো জ্বলে উঠেছে। আশেপাশে আরও কটা জাহাজ দাঁড়িয়ে আছে, সেগুলোতে তো বটেই। জেটিতে এবং ডকের যেখানে যতদূর চোখ যায় শুধু আলো আর আলো। কেবিনের টিকিট বিনয়ের। লোয়ার ডেকের একটা ছোট কেবিন তার জন্যই রিজার্ভ করা হয়েছে। তার 3টে কেবিন পর একটা মাঝারি কেবিন বিভাস আর নিরঞ্জনের। মিনিটখানেক হলো নিজের কেবিনে এসেছে। বিভাস, নিরঞ্জন এবং কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তরের অন্য কর্মচারীরা কেউ লোয়ার ডেকে আসেনি। সবাই উদ্বাস্তুদের সঙ্গে আরও নিচে জাহাজের খোলে চলে গেছে। বিনয়েরও ওদের সঙ্গে যাবার ইচ্ছা ছিল, কিন্তু হাতে লটবহর ঝুলিয়ে যাওয়াটা ঝঞ্ঝাটের ব্যাপার। জাহাজে উঠে আঙুল বাড়িয়ে তার কেবিনটা দেখিয়ে দিয়েছিল নিরঞ্জন, তাই নিজের কেবিনে চলে আসতে তার অসুবিধা হয়নি। এখন পৃথিবীর কোনো দিকেই তার নজর নেই। মাথার ভেতর অবিরল পাক চলেছে একটাই চিন্তা, ঝিনুক। চোখের সামনে স্থির দাঁড়িয়ে একটাই ছবি, ঝিনুক। বিনয় এর মধ্যেই জেনে গেছে লোয়ার ডেকে বিশাল ইঞ্জিন রুমের পিছন দিকে একজোড়া গোলাকার সুড়ঙ্গ রয়েছে। ওই দুটো দিয়ে সিঁড়ি নেমে গেছে জাহাজের খোলে। সমুদ্রযাত্রায় সেটাই উদ্বাস্তুদের আস্তানা। বিনয় সিঁড়ি ভেঙে পাতালে নেমে এলো। এখানে জাহাজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি পুরো কাঠের পাটাতনে ঢাকা। একধারে উঁচু রেলিং ঘেরা এলাকায় স্তূপাকার মালপত্র। বিকেলে জেটি থেকে কুলিদের এইসব তুলে আনতে দেখেছিল সে। বাকি অংশটায় অনেকখানি জায়গা জুড়ে শোয়ার জন্য সারি সারি বাঙ্ক, একটার ওপর একটা। রেলের কামরায় যেমনটা দেখা যায় ঠিক সেরকম। বাঙ্ক ছাড়াও প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানে উদ্বাস্তুটা তাদের লটবহর নিয়ে ঠাসি করে বসেছিল। জেটিতে লোকগুলোর চোখে মুখে যেটুকুও চাঙ্গা ভাব ছিল, জাহাজে ওঠার পর সেটাও বুঝি বা লোপ পেয়ে যাচ্ছে। কেউ কেউ নিচু গলায় কথা বলছিল, তবে বেশিরভাগই ধন্দ ধরা। বাচ্চাগুলো তাদের মায়েদের আঁকড়ে ধরে চুপচাপ হয়ে গেছে। আন্দামানে যাওয়াটা সমীচীন হলো কি না তারা যেন বুঝে উঠতে পারছে না। তাদের ঘিরে অনিশ্চয়তা, ভয় এবং তীব্র দুর্ভাবনা। এদিকে নিরঞ্জন, বিভাস এবং পুনর্বাসন দপ্তরের কর্মীরা অবিরাম উদ্বাস্তুদের সজীব রাখতে চাইছে। নিরঞ্জন বলছিল, এই কি,
আপনারা একখানে দলা পাকাইয়া রইছেন কেন? হ্যাঁ, হাত মুখ ধুইয়া লন। বাঙ্কে হগলের জায়গা হইব না, নিচেও অনেকরে হইতে হইব। নেন নেন, ওইটা বিছানা পাইতা সানের ঘরে গিয়া হাত মুখ ধুইয়া লন। 8টায় রাইতের খাওন দেওয়া হইব। ওদিকে বিভাস বলছে, অত মন মরা হইয়া থাকলে চলে, যেন শ্মশান যাত্রী। আরে বাবা, আন্দামানে গেলে জমিন পাইবেন, নিজেকে ঘর বাড়ি হইব, কত বড় লাভ কন দেহি। মনে ফুর্তি আনেন, আনন্দ করেন। প্রথম থেকে বিনয় দেখে আসছে পুনর্বাসন বিভাগের এই দুই যুবক, বিশেষ করে নিরঞ্জন, শরণার্থীদের আন্দামানে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্দীপনায় টকবক করে ফুটছে। যুগলের মুখটা নতুন করে আবার মনে পড়ে যায়। যুগলের সঙ্গে আর দেখা করা হলো না। বিনয় পায়ে পায়ে উদ্বাস্তুদের দিকে এগিয়ে যায়। নিরঞ্জনরা তাকে দেখতে পেয়েছিল, জিজ্ঞেস করে, আইয়া পড়ছেন? বিনয় আস্তে আস্তে মাথা নাড়ে। নিরঞ্জনরা আর কোনো প্রশ্ন না করে বিপুল উদ্যমে ফের ম্রিয়মান উদ্বাস্তুদের সজীব করে তুলতে থাকে। হলধর কোত্থেকে যেন উঠে এসে বিনয়ের পাশে দাঁড়ায় উৎকণ্ঠিত মুখে, বলে, ছোটবাবু, এতক্ষণ কই আসিলেন? আপনারা না দেখা জবর ডরাইয়া গেছিলাম। আমার টিকিট তো উপরের তলায়, আমি ওখানেই বাক্স বিছানা রেখে এলাম, তাই একটু সময় লাগলো। ছোটবাবু, আমাকে জাহাজের এই গাদে হান্দাইয়া দিছে। ইন্দুরের লাখান ফান্দে আটকাইয়া থাকতে হইব, চায়ের দিক বন্ধ। এ তো দম বন্ধ হইয়া হগলটি মরুম। না না, এখানে বাতাসের অভাব হবে না। ওই যে ওগুলো। বিনয় বিরাট বিরাট উইন্ড ব্লোয়ারগুলোকে দেখিয়ে বলল, ওগুলো দিয়ে সারাক্ষণ হাওয়া ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেউ মারা যাবেন না। এর মধ্যেই উদ্বাস্তুদের জটলা থেকে আরও কয়েকজন উঠে এসেছিল। তাদের সবাইকে কাছাকাছি একটা ব্লোয়ারের খোলা মুখ দেখিয়ে বলল, ওই যে ওখানে গিয়ে দাঁড়ান, বুঝতে পারবেন ওপার থেকে হাওয়া আসছে। হলধররা ব্লোয়ারটার দিকে এগিয়ে যায়। বিনয় ওদের সঙ্গে কথা বলছিল ঠিকই, কিন্তু তার নজর খানিক দূরের বাকি উদ্বাস্তুদের দিকে। সে সোজা সেখানেই চলে যায়। পুরুষ বাচ্চা কাচ্চাদের সম্বন্ধে তার লেশমাত্র আগ্রহ নেই। একমাত্র লক্ষ্য মেয়েদের মুখ। বেশিরভাগেরই মুখ খোলা, তবে বেশ কয়েকজনের ঠোঁট অবধি ঘোমটা টানা। পুরো জমায়েতের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে তীক্ষ্ণ চোখে মেয়েগুলোকে দেখল বিনয়, কিন্তু না, ঝিনুককে খুঁজে পেল না। তবে যে সামান্য সংশয় থেকে গিয়েছিল সেটাকে প্রায়ই উড়িয়েই দিল সে। ঝিনুক ঘোমটা টেনে বসে আছে তা ভাবাই যায় না। সে অসূর্যম্পস্যা নয়। বিনয়ের মনে হলো সে যে একটি মেয়ের মুখে ঝিনুকের আদল দেখেছিল সেটা তার নিজেরই চোখের ভ্রম, অস্থির মনের বিভ্রান্তি। সেই বিকেল থেকে যে প্রবল উৎকণ্ঠা তাকে ব্যাকুল করে রেখেছিল, এখন তার অবসান ঘটেছে। ভিড়ের ভেতর ঝিনুককে খোঁজাখুঁজি করতে অনেকটা সময় কেটে গিয়েছিল। বিনয় নিরঞ্জনদের কাছে ফিরে এলো। এদিকে নিরঞ্জনদের তাড়ায় এখানকার সারি সারি চানঘরগুলো থেকে উদ্বাস্তুরা হাত পা মুখটুক ধুয়ে এসেছিল, বিছানাও পেতে ফেলেছে। বাঙ্কে যাদের জায়গা হয়নি তারা মেঝের পাটাতনে শোয়ার ব্যবস্থা করেছে। এখন নিরঞ্জন আর বিভাসের অ্যাসিস্ট্যান্টরা এবং জাহাজের কিচেনের লোকজন উদ্বাস্তুদের লাইন দিয়ে বসিয়ে সিলভারের থালাবাটিতে রাতের খাবার দিচ্ছে। ভাত, ডাল, ডিমের ঝোল, পরে একটা করে পান্তুয়া। খাওয়া দাওয়া চুকতে 9টা বেজে গেল। নিরঞ্জন তার ত্রাণ বিভাগের সহকারীদের বলল, তোমরা ডাইনিং হলে গিয়া অহনি খাইয়া আসো। তোমাকে খাওয়ান হইলে আমরা উপরে খাইতে যামু। তোমরা রিফিউজিগুলোকে রাতে এইখানেই থাকবা, আর আমরা থাকুম লোয়ার ডেকের ক্যাবিনে। আর কিছু দরকার হইলে লগে লগে আমাকে খবর দিবা। এতগুলান মানুষের বাঁচা মরার দায়িত্ব কিন্তু আমাগো, হগল দিকে নজর রাখবা। সহকারীরা খেয়ে এলে বিনয়কে সঙ্গে নিয়ে নিরঞ্জন আর বিভাস খাবার ঘরে চলে গেল। সেদিনের দমদমে ত্রাণ শিবিরগুলোতে যাবার পর থেকে মাঝখানের কটা দিন নিঃশ্বাস ফেলার সময় পায়নি বিনয়। জিনিসপত্র কেনাকাটা, গোছগাছ, দিদিদের বাড়ি যাওয়া, এমনি নানা ব্যাপারেই প্রচুর ধকল গেছে। আজও খিদিরপুর ডকে এক লহমা বসে সে একটু যে জিরিয়ে নেবে তেমন ফুরসত মেলেনি। সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লান্তিতে সারা শরীর ভেঙে আসছে, ছিঁড়ে পড়ছে স্নায়ুমণ্ডলী। নিরঞ্জন আর বিভাসের হাল তার চেয়েও অনেক বেশি কাহিল। উদ্বাস্তুদের বুঝিয়ে সুঝিয়ে চোখের সামনে রঙিন স্বপ্নের হাজারো ছবি টাঙিয়ে জাহাজে তোলা যে কী দুরূহ ব্যাপার, বিনয় তা ভালো করেই জানে। খাওয়া সেরে নিরঞ্জন বিনয়কে বলল, শরীরে আর দিতে আসে না, ওহন বিছানায় কাই তৈয়া পড়ন লাগে, আপনিও যান। নিজের কেবিনে এসে ক্ষিপ্র হাতে উঁচু খাটিয়ায় বিছানা পেতে শুয়ে পড়ল বিনয়। এসএস মহারাজা নিশ্চল দাঁড়িয়ে আছে। কখন সেটা ছাড়বে কে জানে। শোবার সঙ্গে সঙ্গে চোখ বুজে আসতে থাকে বিনয়ের।
তারই মধ্যে কাচের জানালা দিয়ে সে দেখতে পায় আলোয় আলোয় খিদিরপুর ডক যেন আশ্চর্য এক ইন্দ্রপুরী। ঘুমটা আচমকে ভেঙে গেল পাঁচমেশালি আওয়াজে। বহু মানুষের ত্রস্ত কণ্ঠস্বর ভেসে আসছে দুদ্দার ছোটাছুটির শব্দ। তারই মধ্যে কারা যেন হিন্দিতে তাড়া দিয়ে চলেছে, साइक्लोन आती है, सब कोई नीचे होल में चले जाओ, जल्दी करो। সেই সঙ্গে 10 দিগন্ত কাঁপিয়ে গাঁ গাঁ অবিরল আওয়াজ। লক্ষ কোটি দানব যেন অবিরাম গজরে চলেছে। তাছাড়া উঠে আসছে প্রবল ধকধকানির মতন শব্দ, এক টানা বিরতিহীন। ধর্মর করে উঠে বসল বিনয়। শিয়রের দিকে জোড়া কাচের জানালা জাহাজের দেওয়ালের গায়ে আটকানো, তার বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। যতদূর চোখ যায় কেউ যেন ঘন আলকাতরা পোঁচ লাগিয়ে দিয়েছে। যে বেডটায় সে বসে আছে সেটা প্রচণ্ড দুলছে। প্রথমে বিনয় সেটা খেয়াল করতে পারল না। এই মুহূর্তে সে কোথায় রয়েছে? নিজের অজান্তে তার মস্তিষ্কে স্বয়ংক্রিয় কোনো নিয়মের চিন্তা চলছিলই। চকিতে মনে পড়ে গেল এস মহারাজা জাহাজে উদ্বাস্তুদের সঙ্গে এসে আন্দামান চলেছে। কিন্তু কাল রাতে শোবার সময় আলোকোজ্জ্বল খিদিরপুর ডক চোখে পড়েছিল, এখন তার চিহ্নমাত্র নেই। জানালার বাইরে শুধুই অন্ধকার। এটা টের পাওয়া যাচ্ছে বিশাল জলযান ঢেউ কেটে কেটে ছুটে চলেছে। সে যখন গভীর ঘুমে, হয়তো সেই সময়ে জাহাজ রওনা হয়েছিল। এক টানা ধকধকানি যেটা শোনা যাচ্ছে তা ইঞ্জিনের আওয়াজ। তাছাড়া জাহাজের বিশাল বিশাল চাকাগুলোর জল কাটার গম্ভীর ঘড়র আওয়াজটাও এখন বোঝা যাচ্ছে। এর সঙ্গে শাঁ শাঁ শব্দটা কিসের আন্দাজ করা যাচ্ছে না। এখন কি রাত, কিন্তু আকাশের চাঁদ বা নক্ষত্র চোখে পড়ে না। জানালার বাইরে সমস্ত কিছুই আধারে বিলীন। সেদিকে দিশেহারার মতন তাকিয়ে কি করবে বিনয় যখন ভাবছে, দরজায় দমাদ্দম ধাক্কা পড়ল। বিনয় বাবু। নিরঞ্জনের গলা। বেড থেকে লাফিয়ে নেমেই দরজা খুলে দেয় বিনয়। তড়াতড়ি নিচে চলেন, সাইক্লোন অহনি আগে পড়ব। সাইক্লোনের কথাটা আগেও আবছাভাবে কানে এসেছে। কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে যাত্রীদের সতর্ক করে নিচে যেতে বলছিল। কেবিন থেকে বেরিয়ে আসে বিনয়। তক্ষুনি চোখে পড়ে আপার ডেকে আর লোয়ার ডেকের আতঙ্কগ্রস্ত প্যাসেঞ্জাররা উদ্ভ্রান্তের মতন সিঁড়ি ভেঙে ভেঙে জাহাজের নিচে যেখানে উদ্বাস্তুরা রয়েছে সেখানে নেমে যাচ্ছে। কাল রাতে খিদিরপুরে জাহাজের কেবিনে বিনয় যখন শুয়ে পড়ে, দুর্যোগের আভাস মাত্র ছিল না। মেঘশূন্য আকাশ ছিল আশ্চর্য রকমের স্বচ্ছ। সেখানে স্ফটিক খণ্ডের মতন তারাগুলো জ্বলজ্বল করছিল। ঘুম ভাঙার পর যাকে আলকাতরার কালো পুঁচ মনে হয়েছিল তা হলো স্তরে স্তরে ঘন মেঘ। সেই মেঘ চিড়ে ফেঁড়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, বাজ পড়ছে মুহুর্মুহু। কাল বাতাস বয়ে যাচ্ছিল ঝিরঝির করে, তার তেজ এখন কোটি গুণ বেড়ে গেছে। ঢেউ উত্তাল হয়ে উঠেছে। সুরঙ্গের মতন সেই পথ দিয়ে সিঁড়ি ভেঙে জাহাজের তলদেশে নামতে নামতে নিরঞ্জন জানায়, কাল মধ্যরাতে এস মহারাজা কলকাতা থেকে রওনা হয়েছিল। সমুদ্রের মোহনা পর্যন্ত নির্বিঘ্নেই চলে এসেছে, কিন্তু ভোর হতে না হতেই মেঘ জমতে শুরু করেছিল। বাতাসে দেখা দিয়েছিল খ্যাপামির লক্ষণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাতামাতি বাড়তে লাগলো। নিরঞ্জন বলতে লাগলো, এই হালার বে অফ বেঙ্গল পাগলা চণ্ডী সমুন্দর, এর মতি গতি বুঝুন ভার, কখন যে সেইটা উঠবো কেউ জানে না। আচ্ছা, এখন কি দিন না রাত্রি? দিন, 10টা সাড়ে 10টা বাজে। ম্যাক কইরা আন্ধার হইছে বইলা দিন রাত ফারাক করা যায় না। জাহাজের খুলে ঢুকে দেখা গেল হুলুস্থুলু কাণ্ড। উদ্বাস্তুরা উন্মাদের মতন কপাল কি বুক চাপড়ে কান্নাকাটি শুরু করেছে। তাদের তুমুল আর্তনাদ সিলিং ভেদ করে উপরে উঠে যাচ্ছে। কান্নার আওয়াজ ছাপিয়ে কয়েকজনের চিৎকার শোনা গেল, ওগো গভর্নমেন্ট আমাকে মারতে নিয়ে যাচ্ছে, আমাকে আর রইক্কা নাই। কথা শুনে আঁচ করা যায় খুলনা কি যশোর অঞ্চলের লোকজন। আরেকটি দল পাটাতনে উবু হয়ে বসে হাত জোর করে সমস্বরে গেয়ে চলেছে হরে কৃষ্ণ হরে রাম। অন্য একটি দলের কয়েকজন মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে ব্যাকুলভাবে বলে চলেছে, মা গঙ্গা তোমার রোষ থামাও। এদিকে বেলা চড়ার সঙ্গে সঙ্গে তাণ্ডবও বেড়ে চলেছে। পাতালপুরীতে বসেও টের পাওয়া যাচ্ছে 1 মাইল 2 মাইল জুড়ে পর্বত প্রমাণ এক একটা বিশাল ঢেউ জলযানটাকে পলকে মোচার খোলের মতন শূন্যে তুলে নিয়ে পরক্ষণে আছড়ে নিচে নামিয়ে আনছে। জাহাজের পোর্ট হোলগুলো জলের তলায়, তাই বাইরের কিছুই দেখা যাচ্ছে না। তবু আঁচ করা যায় ঝড় বইছে উদ্দাম গতিতে।
তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে অঝোরে বৃষ্টি। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে চলছে রোলিং। জাহাজ কখনো ডাইনে হেলে পড়ছে, কখনো বাঁয়ে, কখনো সামনে, কখনো পেছনে। সারাক্ষণ মনে হচ্ছে এই বুঝি ডুবে যায়। রোলিংয়ের ফল হয়েছে এই, প্রাণ বাঁচাতে যারা জাহাজের খোলে জড়ো হয়েছে তাদের অনেকেই হড়হড় করে বমি করে ফেলছে, বিশেষ করে উদ্বাস্তুরা। যে যা খেয়েছিল পাকস্থলী তা ধরে রাখতে পারেনি, গলা দিয়ে ঠেলে সব বেরিয়ে এসেছে। তাণ্ডব কমতে দুপুর পেরিয়ে গেল। এখন আর উতরোল কান্না, চিৎকার আর অকুল প্রার্থনা কিছুই শোনা যাচ্ছে না। উদ্বাস্তুরা বমিতে মাখামাখি হয়ে আচ্ছন্নের মতন এধারে ওধারে পড়ে আছে। উগ্র কটু গন্ধে ভরে গেছে জাহাজের খোল। কিন্তু রেলিং বা সাইক্লোন কিছুই যেন ছুঁতে পারেনি নিরঞ্জন আর বিভাসকে। দুর্যোগ কেটে গেলে তারা ডাক্তার ডেকে নিয়ে এলো। তারপর তাদের সহকারীদের সঙ্গে হাত মিলিয়ে উদ্বাস্তুদের সারা গা ধুয়ে, জামাকাপড় পাল্টে, ওষুধ খাইয়ে শুয়ে দিল। রোলিংয়ে ভীষণ কাবু হয়ে পড়েছিল বিনয়, তবু নিরঞ্জনদের সঙ্গে হাত মিলিয়ে ছিন্নমূল মানুষগুলোকে যতখানি পারল শুশ্রূষা করল। ফের যখন নিরঞ্জনদের সঙ্গে বিনয় ওপরের দিকে উঠে এলো, বিকেল হয়ে গেছে তখন। সারা গায়ে বমি লেগে আছে। এখন তার প্রথম কাজটি হলো ভালো করে চান করা, তারপর একটা টানা ঘুম দেওয়া। দুর্যোগের পর 3টে দিন কেটে গেছে। বঙ্গোপসাগর আচমকা যেমন ক্ষেপে উঠেছিল, আচমকাই তেমনই শান্ত হয়ে গেছে। এই সমুদ্রের মেজাজ একেবারেই সৃষ্টি ছাড়া। নিরঞ্জন বলেছিল কখন যে তার মাথায় পাগলাচণ্ডী ভর করবে আর কখন যে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসবে, আগে ভাগে তার হদিশ মেলে না। সাইক্লোনের সময় কয়েকটা ঘণ্টা বঙ্গোপসাগর চোখের পলকে মহারাজা জাহাজটাকে আঙুলের ডগায় তুলে ছুঁড়ে দিচ্ছিল আকাশে, পরক্ষণে নামিয়ে আনছিল পাতালে। একবার আকাশ, একবার রসাতলে। মনে হচ্ছিল সমুদ্রের এই মারাত্মক খেলাটা চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রাণ বাঁচাতে যাদের জাহাজের খোলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের দুমড়ে মুচড়ে ঝাঁকিয়ে আর ক্রমাগত আছাড় মেরে মেরে সমুদ্র প্রায় সাবার করে এনেছিল। তবে সবচেয়ে কাবু হয়ে পড়েছিল উদ্বাস্তুরা। সাইক্লোনের পরও 2টো দিন ধন্ধ ধরা মানুষের মতন তারা শুয়ে থেকেছে, নইলে ঝিম হয়ে বসে থেকেছে। তবে কাল থেকে এই মানুষগুলো খানিকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু কিছু খেলে পেটে রাখতে পারছে না, গলা দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে। সি সিকনেস। সাইক্লোনটা অবশ্য একদিক থেকে নিরঞ্জনদের বাঁচিয়ে দিয়েছে। বিভাস দমদমের ক্যাম্পে গিয়ে আপেল, আঙুর আর ডায়মন্ড হারবারের পর থেকে চড় পড়ার গল্প ফেঁদে এসেছিল যে তাই নিয়ে উদ্বাস্তুরা নিশ্চয়ই ঘ্যানঘ্যানানি শুরু করে দিত, কিন্তু সামুদ্রিক ঝড় তাদের মাথা থেকে সেই সব বার করে দিয়েছে। খবরের কাগজে চাকরি নেবার পর থেকে ভোরে ওঠাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বিনয়ের। আন্দামানের জাহাজেও তার হেরফের ঘটেনি। আজ সূর্যোদয়ের আগেই মুখটুক ধুয়ে লোয়ার ডেকের সামনের দিকে একটা ডেক চেয়ারে বসে আছে সে। ভোরের দিকটায় বছরের এই সময় বঙ্গোপসাগরে মিহি সিল্কের মতন অল্প অল্প কুয়াশা থাকে, তবে সেটা নজরে আটকে দেবার মতো বাধা হয়ে দাঁড়ায় না। কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, সঙ্গে সঙ্গে কুয়াশার আবরণ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কদিন ধরেই তাই দেখছে সে। লোয়ার ডেকের এই ফাঁকা জায়গাটায় একাই রয়েছে বিনয়। জাহাজের লস্কর, স্টোকার, ইঞ্জিন অপারেটর এরা ছাড়া এখনও কারোর ঘুম ভাঙেনি। এমনকি সদাব্যস্ত সারাক্ষণ তৎপর নিরঞ্জন এবং বিভাসও তাদের কেবিনে অঘোরে ঘুমোচ্ছে। বিনয় চোখের সামনে যতদূর চোখ যায় সেই দিগন্ত অবধি বিপুল জলরাশি। কোথাও এতটুকু মারমুখী ভাব নেই। সমুদ্র জুড়ে শুধু অপার প্রশান্তি। কে বলবে এই বঙ্গোপসাগর কদিন আগে কী তাণ্ডবটাই না ঘটিয়ে দিয়েছিল। এসএস মহারাজা এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। ইঞ্জিনের ধকধকানি আর বিশাল বিশাল চাকার অবিশ্রান্ত জল কাটার আওয়াজ ছাড়া চরাচরের কোথাও কোনো শব্দ নেই। জাহাজের যাত্রীরা না জাগুক, পাখিদের কিন্তু এর মধ্যেই ঘুম ভেঙে গেছে। এক ঝাঁক সিগাল মহারাজা জাহাজের দুপাশে চক্কর দিতে দিতে চলেছে। আরও দূরে আকাশে উড়ছে অগুন্তি পাখি। ওরাও কি সিগাল? বিনয় বুঝতে পারল না। কলকাতায় থাকতে বিনয় শুনেছিল এসএস মহারাজা 4 দিনে তাদের আন্দামানে পৌঁছে দেবে, কিন্তু আচমকা সাইক্লোনে নির্দিষ্ট সময়ে পৌঁছানো সম্ভব নয়, তাই আরও একটা দিন বেশি লাগবে। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে এর ভেতর আলাপ হয়েছিল। ভদ্রলোক দক্ষিণ ভারতীয়, নাম ক্যাপ্টেন YS আইয়ার। দেরির কারণটা তিনিও বুঝিয়ে দিয়েছেন।
কাল ক্যাপ্টেন জানিয়েছিলেন আজ দুপুরের আগেই এসএস মহারাজা আন্দামানে পৌঁছে যাবে। নিরঞ্জনের কাছে জানা গিয়েছিল জাহাজ প্রথমে ভিড়বে পোর্ট ব্লেয়ারের মুখোমুখি একটা ছোট্ট দ্বীপ রস আইল্যান্ডে। সেখানে উদ্বাস্তুদের নামিয়ে অন্য যাত্রীদের নিয়ে সেটা চলে যাবে চ্যাথাম হারবারে। একটানা সমুদ্রযাত্রার পর ফিবারি শ্রান্ত শরণার্থীদের রস দ্বীপে নামানো হয়। সেখানে খাওয়া দাওয়া বিশ্রামের পর তাদের পোর্ট ব্লেয়ারের আশেপাশে পুনর্বাসনের জন্য পাঠানো হয়। পোর্ট ব্লেয়ার হলো দক্ষিণ আন্দামানে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসের হেডকোয়ার্টার্স। এই শহরে 40-50 মাইলের মধ্যে এতদিন উদ্বাস্তুদের জন্য জনপদ তৈরির কাজ চলছিল, কিন্তু এবার মহারাজা জাহাজে যে ডিপি ফ্যামিলিগুলোকে আনা হয়েছে তাদের দুভাগে ভাগ করে একটা ভাগকে পাঠানো হবে অন্য একটা দ্বীপে মধ্য আন্দামানে। দক্ষিণ আন্দামানের মতো সেখানেও জঙ্গল কেটে উদ্বাস্তুদের পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। একসময় দিগন্তের তলা থেকে সূর্য উঠে আসে, প্রথমে রক্তবর্ণ, তারপর রং দ্রুত পাল্টে যায়। লালটা আর লাল রইল না, ক্রমশ গনগনে আগুনের চেহারা নিতে থাকে। কুয়াশা আগেই ছিঁড়ে খুঁড়ে গিয়েছিল, রোদ তপ্ত হয়ে দিগন্ত জোড়া নোনা জলের ওপর ছড়িয়ে পড়ছে। নিরঞ্জনের গলা কানে এলো, আপনি এইখানে সমুদ্রে সূর্যোদয় দেখতে আসিলেন? হ্যাঁ, ভোরবেলায় ঘুম ভেঙে গেল, তখন তো সবাই ঘুমোচ্ছে। একা একা কি আর করি, তাই এখানে বসে আছি। তা বিভাসবাবু কোথায়? তাকে তো দেখছি না। নিরঞ্জন জানায় আজ তাদের ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। চটপট মুখটুক ধুয়ে বিভাসকে নিয়ে দুজনে জাহাজের খোলে রিফিউজিদের কাছে চলে যাচ্ছিল, কেননা উদ্বাস্তুদের তাড়া দিয়ে দিয়ে চান করাতে হবে, সকালের খাবার খাইয়ে রেডি করিয়ে রাখতে হবে। এইসব করাতে 2-3 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে জাহাজ আন্দামানে পৌঁছে যাবে। এসএস মহারাজা বেশিক্ষণ রস আইল্যান্ডে দাঁড়াবে না। জাহাজের তলে ঢুকতে ঢুকতে হঠাৎ নিরঞ্জন বিনয়কে দেখতে পেয়েছিল, তাই বিভাসকে নিচে পাঠিয়ে সে তার কাছে চলে এসেছে। বিনয় বলল, আপনি বললেন কিছুক্ষণের ভেতর আমরা আন্দামানে পৌঁছে যাব, কিন্তু জল ছাড়া কোনো কিছুই তো চোখে পড়ছে না। অহন তো 7:30, 9টার আগেই আন্দামানের কোস্ট দেখতে পাইবেন। নিরঞ্জনের কথাই হয়তো ঠিক। নিরঞ্জন বলল, বিনয়বাবু, জাহাজ আন্দামানের দিকে যত আউগাইতাছে ততই আমার দুশ্চিন্তা হান বাড়তে আছে। কিসের দুশ্চিন্তা? আপনি তো জানেনই, খিদিরপুর ডক থেকে 6টা ডিপি ফ্যামিলি ভাইগা গেছে। হ্যাঁ, সে তো জানি। 100 ফ্যামিলি লইয়া যাওনের কথা, বাকি 6টা মেকআপ কেমনে করুম? পালিয়ে গেলে কি আর করা যাবে? কি আর করুন যাইব? আপনি তো কই আই খালাস। এখন কথা ভাইবা দেখছেন, এক ফ্যামিলির 100 বিঘা কইরা জমিন পাওনের কথা। এইটা হইলে হিসাবটা কি খারাইল? 6 × 100, 126 বিঘা চাষের জমিন হাত থিকা বাইর হইয়া যাইব। অতখানি জমিন কি সোজা কথা? আন্দামানের রিহ্যাবিলিটেশন স্কিম ইস্ট বেঙ্গলের রিফিউজিগুলো ইজ্ঞা, কিন্তু কেউ না গেলে তাকে জমিন সরকার অন্য প্রভিন্সের মানুষ আইনা বহাইতে পারে। এইটা কিছুতেই মাইনা নিব না। ওই জমিনটা যাতে রিফিউজিগা হাতে থাকে, ফের একটা ফিকির বার করতেই হইব। ফিকির বার করবেন? কি ফিকির? এইটা এখনও ভাইবা উঠতে পারি নাই। আগে তো আন্দামানে যাই, সেন সাহেব, মণ্ডল সাহেব, ব্যানার্জি সাহেব, রাহাদা এনাগুলগে পরামর্শ কইরা দেখি তেনারা কি কন হুনি। নিরঞ্জনের রাহাদা যে বিশ্বজিৎ রাহা সেটা আগেই জেনে নিয়েছে বিনয়। বিশ্বজিৎ আবার জগদীশ গুহঠাকুরা তার বন্ধুর ছেলে। বিনয় যে আন্দামানে যাচ্ছে টেলিগ্রাম করে জগদীশ বন্ধুপুত্রকে তা জানিয়ে দিয়েছেন। বিনয় বলল, আন্দামানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই বিশ্বজিৎ বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, চিন্তা কইরেন না। জাহাজ থিকা রস আইল্যান্ডে নামনের লগে লগেই রাহাদারে পাইয়া যাইবেন। উনি কি রস আইল্যান্ডে আসবেন? হুদা রাহাদা কেন, আন্দামানের বেঙ্গলি সোসাইটি যত ক্রিম, যেমন ধরেন হারবার মাস্টার সেন সাহেব, চিফ কনজারভেটর অফ ফরেস্ট মণ্ডল সাহেব, চিফ মেডিকেল অফিসার্স ডাক্তার চট্টরাজ, এই হগল বাসা বাসা মানুষেরা যেই দিন রিফিউজি আহে রস আইল্যান্ড যাইবেনি। এরা ছাড়া নানান ডিপার্টমেন্টের ছোট বড় অফিসারেরা, কেরানিরা, দোকানদার, ব্যবসাদারেরা তো থাকেই, যেন মেলা বইয়া যায়। এত লোক যায় কেন? রিফিউজিগো রিসিভ করতে। আন্দামানে এত বাঙালি দেখা উদ্বাস্তুরা বল ভরসা পায়। এই খবরটা জানা ছিল না বিনয়। শুনে খুব ভালো লাগলো। খানিক নীরবতা, তারপর নিরঞ্জন বলল, আপনি এইখানে বহেন, আমি গিয়া দেখি রিফিউজিরা কি করতে আছে। চলুন, আমিও আপনার সঙ্গে যাই। না,
এই কয়দিন আমাগুলোকে হাত মিলাইয়া রিফিউজিগো মেলা সেবা করছেন। এই প্রথম এইদিকে আইলেন, একটু পরেই তো আন্দামানের আইল্যান্ডগুলান দেখতে পাইবেন। বিউটিফুল সিনারি, দেখতে দেখতে একবার সাউন্ড হইয়া যাইবেন। বিনয়কে ডেকে রেখে নিরঞ্জন চলে গেল। এদিকে লোয়ার ডেকের অন্য প্যাসেঞ্জারদের ঘুম ভেঙে গিয়েছিল। তারা একে একে এসে বিনয়ের চারপাশের ডেক চেয়ারগুলোতে বসে পড়েছে। আরও ঘণ্টাখানেক বাদে দূর দিগন্তে জলে সবুজ রঙের টুকরো টুকরো ঝাপসা ঝাপসা কিছু ছবি ফুটে উঠল। ক্রমশ সেগুলো স্পষ্ট হতে হতে লম্বা গোলাকার তেকোনা চারকোনা নানা আকারের দ্বীপ হয়ে গেল। প্রতিটি দ্বীপ ঘন জঙ্গলে বোঝায়, শুধু গাছ আর গাছ। সেগুলোর যে দিকটা সমুদ্রের ধার ঘেঁষে সেখানে ঠাসা ম্যানগ্রোভের ঝাড়। বিনয় ম্যানগ্রোভ আগেও দেখেছে, কিন্তু অন্য গাছগুলো একেবারেই অচেনা। দেখে মনে হলো এই দ্বীপে মানুষজন নেই, থাকলেও বনভূমির গভীর অন্তঃপুরে কোথায় রয়েছে কে জানে। তবে অজস্র পাখি চোখে পড়ছে। ডাইনে বাঁয়ে কাছে দূরে অগুন্তি দ্বীপের ফাঁক দিয়ে একসময় এসএস মহারাজা একটা মাঝারি দ্বীপের গায়ে এসে ভিড়ল। বিনয় আন্দাজ করল এটাই রস আইল্যান্ড। দ্বীপটা অজস্র নারকেল গাছে ছয়লা, ঘাসে ভরা সবুজ সমতল জমিও রয়েছে, আছে বিরাট বিরাট পাথরের চাঁই। দ্বীপটার গায়ে দুটো স্টিম লঞ্চ আর একটা মোটর বোট নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। ওখানে এখন প্রচুর লোকজন। অনেকগুলো বিরাট বিরাট লাল নীল ছাতা দেখা যাচ্ছে, গার্ডেন আমব্রেলা। লম্বা লম্বা তেরপলের বেশ কটা ছাউনিও খাটানো রয়েছে। জাহাজে ওঠার আগে আন্দামানের মানচিত্রটা যে কতবার দেখেছে বিনয় তার লেখাচোখা নেই। দেখতে দেখতে সেটা তার মস্তিষ্কে স্থায়ীভাবে ঢুকে গেছে। সে আঁচ করে নিল রসের সামনের উপসাগরটা সোসোস্ট্রেস বে। সেটা কতখানি চওড়া হবে? খুব বেশি হলে আধ মাইল। তার ওপারে পাহাড়ের খাঁজে খাঁজে পোর্ট ব্লেয়ার শহর। কোনাকুনি তাকাতেই একটা উঁচু টিলার মাথায় লাল রঙের সুবিশাল ইমারতটা চিনতে লেশমাত্র অসুবিধে হলো না। কুখ্যাত সেলুলার জেল। এই কারাগারের ছবি নানা বইতে কতবার যে দেখেছে। বিনয় নিজের অজান্তেই অদ্ভুত শিহরণ অনুভব করল। এদিকে জাহাজ ভেড়ার সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়ে গেছে। শুরু হয়েছে তুমুল ব্যস্ততা। খালাসিরা জাহাজের উপর থেকে হৈ হৈ করে লম্বা সিঁড়ি নামাচ্ছে। পুনর্বাসন বিভাগের কর্মী এবং উদ্বাস্তুরা এখানে নামবে তারই তোড়জোড় চলছে। ডেক চেয়ার থেকে উঠে এলো বিনয়। সোজা তার কেবিনে গিয়ে নিজের সুটকেস আর হোল্ডলটা নিয়ে বেরিয়ে আসতেই চোখে পড়ল নিরঞ্জনরা তাড়া দিয়ে দিয়ে জাহাজের খুল থেকে উদ্বাস্তুদের বার করে আনছে। পুরুষদের মাথায় এবং হাতে টিনের বাক্স, বুঁচকা বুঁচকি, বয়স্ক মেয়ে মানুষগুলোর কাঁখে বাচ্চা কাচ্চা। নিরঞ্জন আর বিভাস একটানা হেঁকে যাচ্ছিল। আপনারা আস্তে আস্তে লাইন দিয়া নিচে নাইমা যান, নিচে নাইমা যান। উদ্বাস্তুরা কিন্তু ভীষণ চেঁচামেচি জুড়ে দিয়েছে। জব্বর ক্ষুদা বাবুরা, পেট জ্বলতে আছে, কখন খাতি দেবান বাবারা, খিদে চোটে মরে যাতেছি। এই কদিন উদ্বাস্তুরা যা খেয়েছে সি সিকনেসের জন্য তক্ষুনি বমি হয়ে বেরিয়ে গেছে। এখন পেটে তাদের দামানল জ্বলছে। নিরঞ্জন বলল, আপনি গো ভাত তরকারি মাছ ডাইল রেডি কইরা রাখা আছে, নিচে নামলে খাইতে বহাইয়া দিমু। নিচে নাইমা যান, নিচে নাইমা যান। লোয়ার ডেক থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছে বিনয়। দ্বীপে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই জাহাজের সিঁড়ির কাছে চলে এসেছেন। চেহারা এবং পোশাক আশাক দেখে আঁচ করা যায় এরা উঁচু স্তরের অফিসার এবং অন্যান্য গণ্যমান্য লোক। উদ্বাস্তুদের নামাতে নামাতে বিনয়কে দেখতে পেয়েছিল নিরঞ্জন। হাত তুলে ইশারায় তাকে দাঁড়াতে বলল সে। আধ ঘন্টার মধ্যে সব উদ্বাস্তু নেমে গেল। সবার শেষে নামল নিরঞ্জন, বিভাস, বিনয় এবং পুনর্বাসন বিভাগের কর্মীরা। প্রায় সঙ্গে সঙ্গে জাহাজের খালাসিরা সিঁড়ি টেনে তুলে ফেলল। তারপর গম্ভীর ভোঁ বাজিয়ে বাকি প্যাসেঞ্জারদের নিয়ে এসএস মহারাজা ঢিমে চালে পশ্চিম দিকে এগিয়ে চলল। খুব সম্ভব ওই ধারেই কোথাও চ্যাথাম হারবার। জাহাজ থেকে নেমে নিরঞ্জন বিনয়কে বলল, আপনি তো রাহাদার লইগে অস্থির হইয়া আছেন, আহেন আলাপ করাইয়া দেয়। আন্দামানের সব অফিসার, ব্যবসাদার এবং নানা প্রফেশনের লোকজন যেখানে ভিড় করে আছে বিনয়কে সেখানেই নিয়ে গেল নিরঞ্জন। বিশ্বজিৎ রাহার সঙ্গে আলাপ করিয়ে দিল। বয়স বেশি নয়, 35-36, বেশ সুপুরুষ, সপ্রতিভ, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ আছে। বিশ্বজিৎ বললেন, জগদীশ কাকার টেলিগ্রাম আমি পেয়েছি, আপনার সম্বন্ধে সব জানিয়ে দিয়েছেন। পোর্ট ব্লেয়ারে আপনি আমার কাছেই থাকবেন। উদ্বাস্তুদের ব্যাপারে তো বটেই, আন্দামানের যে কোনো বিষয়ে যা যা সাহায্য দরকার সব পাবেন। প্রথম আলাপেই মানুষটিকে খুব ভালো লেগে গেল বিনয়ের। মনে হলো বেশ কাজের লোক, আর তাছাড়া ভারী অমায়িক এবং সহৃদয়। বিনয় বলল, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ বললে কিন্তু লজ্জা পাবো। নো ফর্মালিটি প্লিজ। বলে তিনিও আরও কয়েকজনের সঙ্গে বিনয়ের পরিচয় করে দিলেন। চিফ কনজারভেটর অফ ফরেস্ট ব্রজদুলাল মণ্ডল, চিফ মেডিকেল অফিসার ডাক্তার চট্টরাজ, হারবার মাস্টার সোমনাথ সেন ইত্যাদি। এরা প্রবীণ মানুষ, 50-এর আশেপাশে বয়স। সকলেই কথাবার্তায় চমৎকার। এত উঁচু উঁচু পোস্টে আছেন, কিন্তু এতটুকু অহমিকা নেই। উধারে তেরপলে চাঁদোয়াগুলোর তলায় সব উদ্বাস্তুদের নিয়ে বসানো হয়েছিল। তাদের চেঁচামেচি আরও বেড়ে গেছে। খাতি দেন বাবারা, তড়াতাড়ি খাতি দেন, পেটের জ্বালায় আর বাসুম না। বিশ্বজিৎ ব্যস্ত হয়ে পড়লেন। কাছেই দাঁড়িয়েছিল নিরঞ্জন, তাকে বললেন, ড্রাম বোঝাই করে জল এনে রাখা হয়েছে। রিফিউজিদের বলো চটপট যেন হাত মুখ ধুয়ে নেন, তারপর খেতে বসিয়ে দাও। দ্রুত চোখে মুখে জল ছিটিয়ে শরণার্থীরা কাতার দিয়ে বসে গেল। শালপাতার থালা তাদের ভাত, ডাল, মাছ পরিবেশন করতে লাগলেন পুনর্বাসন বিভাগের কর্মীরা। এদের সঙ্গে হাত মেলালেন সেন সাহেব, মণ্ডল সাহেব, রাহা সাহেব, ডাক্তার চট্টরাজের মতন হোমরা জমরারা। এত বড় বড় মাপের মানুষ যত্ন করে নিজের হাতে খাওয়াচ্ছেন, ফলে উদ্বাস্তুরা অভিভূত। উদ্দীপ্ত মুখে বলল, বাবারা, মনে ডর লইয়া কালাপানি আইছিলাম, ভাবি নাই আপনি এগুলা খান মানসে গো পা মুখ আছে, অহন ভরসা পাইতে আসি। বিশ্বজিৎরা জানালেন তারা সবসময় উদ্বাস্তুদের পাশে আছেন এবং থাকবেনও। খাওয়া হয়ে গেলে শরণার্থীরা বেশিরভাগই চাদোয়ার তলায় শুয়ে পড়ল। কেউ কেউ নারকেল গাছের ছায়ায় বা বড় বড় পাথরের চাঁইয়ের আড়ালে গিয়ে শরীর এলিয়ে দিল। উদ্বাস্তুদের পর বিশ্বজিৎরা খেয়ে নিলেন সে একই খাদ্যবস্তু, ভাত, ডাল, মাছ। চারদিকে অনেকগুলো বিশাল বিশাল রঙিন ছাতা দাঁড় করানো রয়েছে। সেগুলোর তলায় প্রচুর ফোল্ডিং চেয়ার টেবিল। অফিসাররা এবং অন্য সবাই যারা উদ্বাস্তুদের স্বাগত জানাতে এসেছিলেন, খাওয়া দাওয়ার পর তারা একটা ছাতার নিচে গিয়ে বসলেন। যথেষ্ট পরিশ্রম হয়েছে, এখন একটু জিরিয়ে নেওয়া দরকার। একটা ছাতার তলায় বসেছিল বিনয়, নিরঞ্জন, বিশ্বজিৎ, আরও 2-1 অফিসার। এখন ভর দুপুর, সূর্য খাড়া মাথার উপর উঠে এসেছে। বিশ্বজিৎ ঘড়ি দেখে নিরঞ্জনকে বললেন, এখন 12:57, 4:30 চলুঙ্গা জাহাজ আসবে। তোমরা যে রিফিউজিদের আজ নিয়ে এসেছো তার অর্ধেক নিয়ে চলুঙ্গা মিডল আন্দামানে যাবে। এই খবরটা বিনয়ের জানা। তোমার কাছে যে রিফিউজিদের ফ্যামিলির লিস্টগুলো রয়েছে দাও তো, দেখি কাদের ওখানে পাঠানো যায়। টাইপ করা তালিকাটি পকেট থেকে বার করে বিশ্বজিৎকে দিল নিরঞ্জন। সেটা দেখতে দেখতে বিশ্বজিতের ভুরু কুঁচকে গেল। এ কি, 6টা ফ্যামিলি কম দেখছি। মলিন মুখে পুরো ব্যাপারটা নিরঞ্জন জানালো। বিশ্বজিৎকে একটু চিন্তিত দেখালো। বললেন, জঙ্গল রিক্লেম হয়ে গেছে, গভর্নমেন্ট জমি ফেলে রাখতে চাইবে না, মোপলাদের নিয়ে আসবে। এখন উপায় কি উত্তর দিতে গিয়ে আচমকাই চোখে মুখে বিদ্যুৎ খেলে গেল নিরঞ্জনের। রাধা, দেন তো লিস্টিহান, দেন। বিশ্বজিতের হাত থেকে তালিকাটা প্রায় ছিনিয়ে নিয়ে পেন দিয়ে পটাপট কটা উদ্বাস্তুর নামের পাশে টিক মারতে মারতে প্রবল উত্তেজনার সুরে সে বলল, রাধা, আমার মাথায় এখন প্ল্যান আইছে। আপনারা যদি হেল্প করেন 6টা ডিপি ফ্যামিলির সমস্যা সলভ হইয়া যাইব। কিভাবে সলভ করবে তুমি? টেবিলের ওপর হাতের তালিকাটা নামিয়ে রেখে বিশ্বজিৎ টিক মারা নামগুলো দেখিয়ে দেয়। সব শুদ্ধ 12টা নাম। সেগুলোর পাশে বয়সও লেখা রয়েছে। হরিপদ বিশ্বাস, জবা ভক্ত, গণেশ রুদ্রপাল ইত্যাদি ইত্যাদি। নামগুলো দেখা হলে বিশ্বজিৎ মুখ তোলেন। নিরঞ্জন বলে, কিছুনি বুঝতে পারলেন? বিশ্বজিৎকে কেমন যেন বিমূঢ় দেখায়। ধীরে ধীরে মাথা নেড়ে বলে, নো, নাথিং। বিনয় পাশে বসেছিল। এই 12টা নাম কোন পদ্ধতিতে সমস্যার সমাধান করবে সেটা তার আদৌ বোধগম্য হচ্ছে না। নিরঞ্জন এবার জলবৎ বুঝিয়ে দিলেন, এই 6 জোড়া যুবক যুবতী সবাই অবিবাহিত। ওদের নিজস্ব কোনো ফ্যামিলি নেই। ওরা এসেছে ওদের মা বাবার সঙ্গে, কেউ বা দাদা বৌদির সঙ্গে। এদের যদি এখনই বিয়ে দেওয়া যায় 6টা নতুন ফ্যামিলি বানিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে। 94 আর 6 মিলিয়ে যোগফল পুরো 100। পাক্কা 126 বিঘে জমি বাঙালিদের হাতছাড়া হবে না। উৎসাহে বিশ্বজিতের চোখ মুখ ঝকমক করতে থাকে। বললেন, তোমার ব্রেনখানা সোনা দিয়ে বাঁধানো, হাত মেলাও ভাই। এই বিয়ে হবে, নিশ্চয়ই হবে। কে কখন কাকে বিয়ে করে সেপারেট ফ্যামিলি বানাচ্ছে কেউ তা নিয়ে মাথা ঘামাবে না। 100 ফ্যামিলি দরকার, সেটা পেলেই হলো। তবে কি, সেন সাহেব, মণ্ডল সাহেব, ডাক্তার চট্টরাজকেও ব্যাপারটা জানানো দরকার। যদি কিছু গোলমাল হয় ওরাই কিন্তু সামলে নেবেন। অন্য একটা ছাতার তলায় বসে সেন সাহেবরা বিশ্রাম করছিলেন।
বিশ্বজিৎ উঠে গিয়ে তাদের ডেকে এনে নিরঞ্জনের পরিকল্পনার কথা জানাতে সবাই প্রথমটায় তারপর তুমুল হাসিতে ফেটে পড়লেন। সেন সাহেব বললেন, গ্র্যান্ড গ্র্যান্ড। মণ্ডল সাহেব বললেন, আরে ওদের বিয়ের বয়স হয়েছে, কদিন পরে তো বিয়ে এমনিই করবে, কদিন আগেই না হয় করলো। যখন হোক সেপারেট ফ্যামিলি তো ওদের হবেই। রস আইল্যান্ডে না হয় শুভ কাজটা শুরু হলো। ডাক্তার চট্টরাজ সংশয় সুরে বললেন, এইসবে ওরা আন্দামানে পৌঁছেছে, এখনও তো নিজেদের কলোনিতেই যায়নি, বিয়ে করতে কি কেউ রাজি হবে? হইব স্যার, হইব। এই ব্যাপার খান এখন আমার হাতে সাইরা দেন। লাফ দিয়ে উঠে গার্ডেন আমব্রেলার বাইরে গিয়ে 2 হাত চোঙার মতন মুখের কাছে তুলে নিরঞ্জন হাঁকতে থাকে, হরিপদ বিশ্বাস, হরিপদ বিশ্বাস, এইখানে আসো তো, এইখানে আসো। কাছাকাছি একটা পাথরের চাঁইয়ের আড়ালে রোগা প্যাংলাগোছের এক যুবক খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছিল। নামটা কানে যেতেই ধর্মর করে উঠে আসে। সে ভীষণ ঘাবড়ে গেছে, সারা শরীর কাঁপছে। হাত জোর করে ভয়ার্ত সুরে বলে, ছাড়েরা, এত রিফিউজি থাকতি আমারে ডাকতেছেন কেন? আমি তো জীবনে অনলাইন কিছু করি নাই। আরে ডরাও কেন, তোমার লগে কামের কথা আছে। না স্যার, আমারে ছাড়ি দেন, আমারে ছাড়ি দেন। এই সময় ছুটতে ছুটতে একজন আধবয়সী রুগ্ন চেহারার লোক এসে পড়ল। হতচকিত শঙ্কাতুর ব্যাকুলভাবে বলল, হরিপদ কি করিছে স্যারেরা, কি করিছে? আপনি কেটা, এখানে কি চাই? আমার নাম গদাধর বিশ্বাস, আমি হরিপদর দাদা। আপনি আইসেন, ভালোই হইছে। এরপর কিছুক্ষণ কথাবার্তা হলো। কোথায় ছিল গদাধরদের দেশ, কতদিন আগে পাকিস্তান থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি। লঘু চালে গল্প করে করে পরিবেশটা সহজ করে নিয়ে এবার হরিপদর দিকে তাকায় নিরঞ্জন। তোমারে কেন ডাকছি এইবার হনো, আমরা তোমার বিয়া দিতে চাই। বিবাহ? এমন বিস্ময়কর শব্দ আগে কখনো বুঝি শোনেইনি হরিপদ। অনেকক্ষণ হতভম্বের মতন দাঁড়িয়ে থাকে, তারপর হাত পা মাথা ঝাঁকিয়ে তারস্বরে চিৎকার জুড়ে দেয়, ছাড় ছাড়, মারি ফেলান, মারি ফেলান, গুলি করি হাগরে জলে ভাসায় দেন, বিবাহ আমি করতে পারবো না। হরিপদ সুরে তার দাদাও সুর মেলায়। আচমকা বিয়ের প্রস্তাবে বেজায় ভড়কে গেছে ওরা। দুজনকে ধাতস্থ করতে বেশ সময় লাগলো। হরিপদ যখন বুঝতে পারল নিরঞ্জনদের কোনোরকম দুরভিসন্ধি নেই, তখন বলল, মনে তো বিভার বাসনা আছে, কিন্তু মিয়া সাওয়াল পাই কোহানে? গদাধরও জানায় সমস্যা একটাই, পাত্রে কিভাবে পাওয়া যাবে। নিরঞ্জন হরিপদকে বলল, হ্যাঁ চিন্তা আমাগো, মাইয়া আমরা ঠিকই জুটাইয়া দিমু। তুমি যে বিয়া করতে রাজি হইছ, এ আমাগো চৈদ্য পুরুষের ভাগ্যি, একটু খারাও। বলেই খানিক আগের মতন মুখের সামনে 2 হাতে চোঙা বানিয়ে হাঁক পারতে থাকে, যোগেন বিশ্বাস, যোগেন বিশ্বাস। ডান পাশে একটু ঢালু মতন জায়গায় প্রচুর নারকেল গাছের জটলা, সেখানেই শুয়েছিল যোগেন। লোকটা আধবুড়ো, মাথায় উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, গালে 7-8 দিনের খাড়া খাড়া দাড়ি, পরনে ময়লা খাটো ধুতির ওপর ফতুয়া। ডাক শুনেই হরিপদর মতোই হাই হাই করে চিক্কুর পারতে পারতে এসে হাজির। সে কি এমন অপরাধ করেছে যে এত এত রিফিউজি থাকতে তাকেই তলব করা হয়েছে? নিরঞ্জনের অলৌকিক ক্ষমতা রয়েছে। হরিপদর মতোই বুঝিয়ে সুঝিয়ে যোগেনকে ঠান্ডা করল, তারপর বলল, আপনার কি একখান ডাঙর মাইয়া আছে? হ্যাঁ স্যার, আছে তো। আপনি কেমন করে জানতে পারলেন? এর ভিতরে আপনি গো বেবাক রিফিউজির নাম ধাম লিখা আছে। তা মাইয়ার বিয়ে দিবেন না? দিদি তো চাই, কিন্তু চাওয়াল পান পাই কোহানে? দেখেন তো ইয়ারে পছন্দ হয় কি না। যোগেন বিশ্বাস এখন আর পূর্ব পাকিস্তান থেকে উৎখাত উদ্বাস্তু নয়। সে এই মুহূর্তে একজন ভাবী শ্বশুর। লহমায় তার চেহারা বদলে যায়। বুকের ওপর আড়াআড়ি 2 হাত রেখে অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে হরিপদকে পর্যবেক্ষণ করে। তারপর ভারিক্কি চালে শুরু করে, মশাইয়ের নাম? ছিরি হরিপদ বিশ্বাস। পিতা? ঈশ্বর জগন্নাথ বিশ্বাস। নিবাস? খুলনে জেলা, পাকিস্তান। গেরাম? আছেরপুর। হরিপদর গা ঘেঁষে দাঁড়িয়েছিল গদাধর। সে বলল, আমি হরিপদর বড় ভাই, যা জিগুবার আমারে জিগুতে পারেন, ও আমার ফ্যামিলির ছেলে। ঘাটটারা করে যোগেন বলে, যা জিগুবার ছেলেরই জিগুব। শিউলি না ধানি? ধানি। কোন গুরু শিষ্য, হরিচান না গুরু চান না পাগল চান? হরিচান। বিনয় একধারে বসে এই বিচিত্র সওয়াল জবাব শুনে যাচ্ছিল।
ওদের মধ্যেও যে আলাদা আলাদা শ্রেণী আছে, আলাদা আলাদা গুরু আছে, এইসব জানা ছিল না তার। যোগেনের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে খুশি। তারা যেমন পাত্র চায় খাপে খাপে মিলে গেছে। এই ছেলেকে কন্যাদান করাই যায়। সে এবার জিজ্ঞেস করে, মশাই তো আমার মেয়ারে বিবাহ করতে চান, তা খাওয়াতি টাওয়াতি পারবেন তো? হরিপদ যতই কেঁচো হয়ে থাকুক ভিতরে ভিতরে খুবই ধুরন্ধর। সে রাহাদের দেখিয়ে বলল, এই ছাড়েরা মাথার উপরই আসেন, তেনিরা থাকতে কি আপনার মেয়ে রূপুস দিয়া মরবে? ভাবি ধর্মপত্নীর ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব সে রাহা সাহেব সেন সাহেবের ওপর সঁপে দিল। কোটার 100 ফ্যামিলি পূরণ করতে হবে, তাই রাহারা কেউ টু শব্দটি করলেন না। এদিকে যোগেনের প্রশ্নের শেষ নেই। সে বলল, মশাই আমার জমিনে একটু লাঙল টাঙল দিয়া দিতে পারবেন তো? এখনও জমি পাওয়া যায়নি, কিন্তু আগে থেকেই ভাবি জামাইকে চাষ করিয়ে দেবার করার করিয়ে নিচ্ছেন যোগেন। হরিপদও একটি আস্ত ঘুঘু। সে বলে, বিদ্যাসী আত্মবান্ধবেরে দেখতে হবে না? বিয়ে হয়নি, কিন্তু এর মধ্যেই সে যোগেনদের নিজের পরমাত্মীয় বানিয়ে ফেলেছে। যোগেন রাহাদের দিকে ফিরে জানিয়ে দিল পাত্র তার পছন্দ হয়েছে, এই বিয়েতে তার আপত্তি নেই। নিরঞ্জন খুবই তুখোড়। ভেলকির পর ভেলকি দেখিয়ে পরের 5 জোড়া যুবক যুবতীর বিয়েও পাকা করে ফেলল, অবিকল একই প্রক্রিয়ায়। আন্দামানের মাটিতে নামতে না নামতেই একসঙ্গে 6-6টি বিয়ের মতন ঘটনা ঘটতে চলেছে, খবরটা অন্য উদ্বাস্তুদের কাছেও পৌঁছে গিয়েছিল। ঘুমটুম চোখ থেকে ঝেড়ে ফেলে তারা এসে নিরঞ্জনদের ছাতার সামনের দিকে ভিড় জমায়। তাদের চোখে একই সঙ্গে অপার কৌতূহল এবং উত্তেজনা। হঠাৎ জমায়েতের ভেতর থেকে একটা লোক উঠে আসে। বয়স 60-এর কাছাকাছি, ভারী শরীর, সারা গায়ে প্রচুর পাকা লোম, কান এবং নাকের ভেতর থেকেও লোমের গোছা বেরিয়ে এসেছে। পরনে ধুতি আর তালিমারা নিমায় বোতাম নেই, ফলে বুকের ওপর আড়াআড়ি লালচে পৈতের গোছা দেখা যাচ্ছে। সে হাত জোর করে মাথা ঝুঁকিয়ে বলে, প্রণাম স্যারেরা, আমার নাম রসিক জয়ধর। দেশ আসিল পাকিস্তানের ফরিদপুর জেলায়। দেশে থাকতে পূজা পার্বণ শ্রাদ্ধ বিয়া এই হগল কিয়া কর্ম করতাম। চাষবাসের লগে লগে পুরোতগিরি আসিল আমার পাশা। তা স্যারেরা, যে বিয়াগুলান আপনারা ঠিক করছেন, আমি এইগুলান দিতে চাই। 6 জোড়া বর কনে প্রস্তুত। একজন পুরুত পাওয়া গেল। বিপুল উৎসাহে বিশ্বজিৎ রাহা বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবেন। কি করতে হবে বলুন? রসিক জয়ধর একটি ফর্দ তৈরি করে দিল। বাসি ময়লা কাপড় চোপড় পরে তো বিয়ে হবে না। বর কনের জন্য নতুন শাড়ি জামাটামা চাই, আর চাই টোপর, ফুলের মালা, শাঁখা, সিঁদুর, নোয়া, পাত্রপাত্রী এবং পুরোহিতের জন্য আসন, উপহারের জিনিসপত্র ইত্যাদি। ফর্দি চোখ বুলিয়ে মোটামুটি হিসেব করে নিলেন বিশ্বজিৎ। মোটামুটি 700 টাকার দরকার। অফিসার এবং পোর্ট ব্লেয়ারের অন্য যেসব বাঙালি বাসিন্দারা উদ্বাস্তুদের স্বাগত জানাতে এসেছিল, তাদের কাছ থেকে চাঁদা তোলা হলো। এমন একটা শুভ কাজ, সবাই হাসি মুখে টাকা দিলেন। বিনয়ও দিল 20 টাকা। 700-র জায়গায় 850 উঠে গেল। চ্যাথাম বন্দরের যাবতীয় জাহাজ, স্টিম লঞ্চ, মোটর বোট হারবার মাস্টার সেন সাহেবের অধীনে। রস আইল্যান্ডে যে মোটর বোটটি রয়েছে, হারবার মাস্টার সেন সাহেবের অনুমতি নিয়ে পুনর্বাসন বিভাগের 2 জন কর্মী নিতাই কুণ্ডু এবং রমেশ নাহাকে সেটাই করে পোর্ট ব্লেয়ারে এভারডিন মার্কেটে পাঠিয়ে দিলেন বিশ্বজিৎ। সঙ্গে দিলেন রসিকের ফর্দ আর টাকা। নিতাইরা লিস্ট মিলিয়ে জিনিসপত্র আনবেই। শুভ বিবাহে মিষ্টিমুখ না হলে কি চলে? এভারডিন বাজারে কিছুদিন হলো এক বাঙালি ময়রা মিঠাইয়ের দোকান খুলেছে। নিতাইদের বলে দেওয়া হলো 10 মতন রসগোল্লা যেন নিয়ে আসে। রস থেকে উপসাগর পেরিয়ে পোর্ট ব্লেয়ার যেতে 10 মিনিট, কেনাকাটা সারতে 40 মিনিট, ফিরে আসতে আরও 10 মিনিট। মোট 1 ঘন্টা লাগলো নিতাইদের। টাটকা ফুলের মালা পাওয়া যায়নি, তাই 1 ডজন কাগজের ফুলের মালাই এনেছে ওরা। আসলের বদলে নকল, কিন্তু কি আর করা যাবে? মন শুদ্ধ থাকলে হতেই চলে যাবে। নিতাইরা ফিরে আসার সঙ্গে সঙ্গে পূর্ণোদ্যমে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল, একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। 6 জোড়া বরকনের সাজগোজ করতে সময় লাগলো ঠিক 17 মিনিট। এখন 2:58। সূর্য এক নাগাড়ে আগুন ঢেলে চলেছে। সমুদ্রের নোনা জল ফেনিয়ে ফেনিয়ে উঠছে। ধারে কাছে সিগাল বা অন্য কোনো পাখি নেই। এলাকা ছেড়ে সব উধাও হয়েছে। ঝলসানো আকাশের নিচে আন্দামানের এক সৃষ্টি ছাড়া দ্বীপে বিয়ের আসর বসল। প্রথম বিয়েটা হবে হরিপদ আর বাসুমতীর। 4খানা নতুন আসন পাতা হয়েছে। পাত্রপাত্রী বসেছে মুখোমুখি। তাদের এক পাশে পুরুত রসিক জয়ধর, আর এক পাশে বসেছেন যোগেন বিশ্বাস
তিনি সম্প্রদান করবেন। আসরে চারপাশে ঠাসাঠাসি ভিড়। বিয়ে ব্যাপারটার ভেতর বুঝি কোনো ম্যাজিক থাকে। যে উদ্বাস্তুরা 5টা দিন জাহাজে ভয়ে আতঙ্কে সিঁটিয়েছিল তাদের এখন চেনাই যায় না। এধারে ওধারে চলছে অবিরল কলকলানি, সেই সঙ্গে হাসি, হাহা হিহি, টুকরো টুকরো মজাদার সব মন্তব্য। বিশ্বজিৎ রসিক জয়ধরকে বললেন, ঠাকুরমশাই, হাতে কিন্তু বেশি সময় নেই, বিকেলের মধ্যেই বিয়েগুলো সেরে ফেলতে হবে। চিন্তা করেন না ছাড়, একখান বিয়া 12-14 মিনিটে নামাইয়া দিমু। বলেই হরিপদর একখানা হাত টেনে নিয়ে তার ওপর বাসমতির হাত রাখে। বরকনের হাতের উপর যোগেনকে হাত রাখার নির্দেশ দিয়ে বলে, আমার লগে মন্তর পড়ো, কও ওম নারায়ণা নমঃ। বাসমতিরা আউড়ে যায় ওম নারায়ণা নম, ওম গণেশায় নম, ওম গণেশায় নম, ওম মহাদেবায় নম। এরপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে যোগেনের হাতটা নামিয়ে দিয়ে উদ্বাস্তুদের ভিড়ে মেয়েদের দিকে তাকিয়ে বলে, বিয়া হইতে আছে কিন্তু শঙ্খ নাই, শঙ্খ না ফুয়াইলে বিয়া হয় কি? আর কি করণের? নাই তো নাই। ওই মায়েরা তোমরা হগলটি চৌকার দাও তো। চতুর্দিক থেকে মিষ্টি সুরে উলুর আওয়াজ উঠতে থাকে, আর তার মধ্যেই গলার স্বর উঁচুতে তুলে রসিক জয়ধর বলে যায়, অশ্ব ফাল্গুন মাসে শুক্লপক্ষে নিশাকালে বাসমতী বিশ্বাসের লগে। বিনয় অবাক। বাংলা ক্যালেন্ডারে এটা কার্তিক মাস, এখন ভর দুপুর, আর লোকটা বলছে কিনা ফাল্গুন মাস নিশাকাল। খুব সম্ভব একটা মন্ত্র শিখেই রেখেছে রসিক, যে মাসেই বিয়ে হোক, বৈশাখী শ্রাবণ, মাঘ কি ফাল্গুন, দিনে কি রাতে, এই একই লাচারি পড়ে যাবে সে। বঙ্গোপসাগরের এক নির্জন দ্বীপে অদ্ভুত এই বিয়ে, মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি সব কেমন যেন অবিশ্বাস্য মনে হয় বিনয়ের, আবার মজাও লাগে। এধারে ওধারে তাকাতে তাকাতে তার চোখ চলে যায় মেয়েদের জটলাটার দিকে। কুমারী মেয়েদের মুখ সব খোলা, তবে বিবাহিতাদের সবার মাথাতেই ঘোমটা, কারোর নাক অবধি ঢাকা, কারোর কপাল অবধি ঢাকা। হঠাৎ একটা মুখের ওপর বিনয়ের নজর আটকে যায়। পুরো মুখ নয়, একটা চোখ, কপাল, চিবুক এবং নাকের খানিকটা অংশ, বাকিটা ঘোমটায় ঢাকা, খুবই চেনা চেনা। এ কি ঝিনুক নাকি? 5 দিন আগে খিদিরপুরের ডকে ঝিনুকের মতোই একজনকে সে দেখেছিল। পরে জাহাজের খোলে আঁতিপাতি করে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। এখন যাকে দেখা যাচ্ছে তার চোখে, গালে, চিবুকে ঝিনুকেরই আদল। বুকের ভিতরটা আবার তোলপাড় করতে শুরু করে বিনয়ের। ওই মেয়েটার কাছে সোজাসুজি যাবার উপায় নেই। মাঝখানে বিয়ের আসর, সেটা ঘিরে উদ্বাস্তুরা বসে আছে বৃত্তাকারে। ভিড়ের পেছন দিয়ে উদ্ভ্রান্তের মতন বিনয় যখন ওই ধারে পৌঁছল, মেয়েটাকে আর দেখা গেল না। সে কি এর মধ্যেই সারা মুখে ঘোমটা টেনে দিয়েছে? সারি সারি অগুন্তি ঘোমটা ঢাকা মেয়ে মানুষদের মধ্যে একে যে ঝিনুক, জানার উপায় নেই। কাউকে তো বলা যায় না, তোমার মুখটা দেখব, ঘোমটা খোলো। বিনয় ব্যাকুল স্বরে ডাকতে লাগলো, ঝিনুক, ঝিনুক, ঝিনুক। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। হতাশ বিনয় কিছুক্ষণ বাদে আবার বিশ্বজিতের কাছে ফিরে আসে। এদিকে হরিপদ আর বাসমতির মালাবদল শুভদৃষ্টি শেষ হয়েছে। এখন 2 নম্বর বিয়ের তোড়জোড় চলছে, কিন্তু কিছুই যেন দেখতে পাচ্ছিল না বিনয়। চারপাশে এত কলরোল, রসিক জয়ধরের তেজি গলার মন্ত্রপাঠ, সেসবের একটি শব্দ তার কানে ঢুকছে না। রসিক করিতকর্মা লোক, 1 ঘন্টা 7 মিনিটের ভেতর 6টা বিয়ে চুকিয়ে ফেলল। 100 ডিপি ফ্যামিলির কোটাও পূর্ণ হয়ে গেল। কাঁটায় কাঁটায় 4:30 ইন্টার আইল্যান্ড শিপ সার্ভিসের চলুঙ্গা নামের মাঝারি আকারের জাহাজটি এসে ভিড়ল রস আইল্যান্ডে। এই জাহাজটি আন্দামান ও নিকোবরের নানা দ্বীপে মালপত্র এবং যাত্রী নিয়ে ঘুরে বেড়ায়। চলুঙ্গা 50টি উদ্বাস্তু পরিবার নিয়ে এখান থেকে আজ যাবে মধ্য আন্দামানে। কোন কোন পরিবার যাবে বিশ্বজিৎ রাহা এবং পুনর্বাসন দপ্তরের অন্য অফিসাররা ঠিক করে নিয়েছেন। সূর্যের কনকনে কাকে খাই চেহারাটা এখন অনেক বদলে গেছে। পশ্চিম দিকের উঁচু উঁচু পাহাড়গুলোর আড়ালে সেটা নেমে যাচ্ছে। রোদের তাপও অনেকটাই জুড়িয়ে গেছে। জাদু কলস উপর করে কারা যেন সমুদ্রে সোনা ঢেলে চলেছে অবিরল। চলুঙ্গা জাহাজ থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছিল দ্বীপে। নিরঞ্জন, বিভাস এবং পুনর্বাসন দপ্তরের কর্মী তালিকা দেখে হেঁকে হেঁকে 50টি পরিবারকে জাহাজে তুলতে লাগল। খিদিরপুর ডকে যেভাবে তোলা হয়েছিল হুবহু সেই পদ্ধতিতে। উদ্বাস্তুরা সিঁড়ি বেয়ে একের পর এক উঠে যাচ্ছে।
বিদায় জানাতে বিশ্বজিৎ সেন সাহেব, মণ্ডল সাহেবেরা জাহাজের কাছে চলে এসেছেন। তাদের সঙ্গে বিনয়ও রয়েছে। আধ ঘন্টাও লাগলো না, 50টি ফ্যামিলির প্রায় 250টি মানুষ জাহাজে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে কাঠের সিঁড়িও তুলে ফেলা হলো। তারপর 10 দিগন্ত সচকিত করে গম্ভীর ভোঁ বাজিয়ে এসএস চালুঙ্গা চলতে শুরু করল। জলযানটির আপার ডেকের রেলিং ধরে বেশ কিছু উদ্বাস্তু রসের দিকেই তাকিয়ে আছে। হঠাৎই তাদের ভিতর বিনয় দেখতে পেল ঝিনুককে। খিদিরপুর ডকের মুখের একটা অংশ চোখে পড়েছিল। খানিক আগে হরিপদদের বিয়ের আসরে ঘোমটায় খানিকটা আবরণ ছিল, এখন আর ঘোমটা টোমটা নেই, পরিপূর্ণ মুখখানাই দেখা যাচ্ছে। এই কদিন বিনয়ের মনে যে সংশয়টুকু ছিল তা মুহূর্তে উধাও। 4 দিনের চেনা সেই ঝিনুকি। মহারাজা জাহাজে কিংবা খানিক আগে রসদ্বীপে বিনয় তাকে এত খোঁজাখুঁজি করেছে, ডেকেছেও, কিন্তু ঝিনুক সাড়া দেয়নি, কাছেও আসেনি। নিশ্চয়ই ক্ষোভে, দুঃখে, নিদারুণ অভিমানে। কত আলোকবর্ষ পেরিয়ে এত স্পষ্ট করে বিনয় তাকে দেখল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, মজা ফুঁড়ে ঠিকরে বেরিয়ে আসছে। কী যে তীব্র ব্যাকুলতা! ভবানীপুরে এক কুয়াশামলিন সন্ধ্যায় ঝিনুক সেই যে নিখোঁজ হয়েছিল, এতকাল বাদে আন্দামানের এই বিকেলে আকাশ থেকে যখন স্বর্ণধারা নেমে আসছে বঙ্গোপসাগরে, তাকে আবার এক ধাবমান জলযানে দেখা গেল। এত কাছে ঝিনুক, কিন্তু তার কাছে যাবার উপায় নেই। স্টিমশিপ চালুঙ্গা দূরে, আরও দূরে পারাপারহীন গভীর সমুদ্রের দিকে ধীরে ধীরে চলে যাচ্ছে। আর ওদিকে বিনয় আচ্ছন্নের মতন তাকিয়ে থাকে। প্রফুল্ল রায়ের শতধারায় বয়ে যায় উপন্যাসটি এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের পুরো উপন্যাসটি ভালো লেগেছে। সমগ্র উপন্যাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। যারা এই উপন্যাসটি থেকেই আমার চ্যানেলে এসেছেন, শুনতে শুরু করেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শিগগিরই আবার নতুন একটা উপন্যাস নিয়ে আসছি আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।